হুম। তাহলে দেখো, আজকে আমরা শুরু করবো হচ্ছে গিয়ে এইটা, ইন্টেরিয়ার অফ দ্য আর্থ। ঠিক আছে? তার আগের দিনে তো আমরা দেখলাম যে কেমন করে কি তৈরি হয়েছে, অরিজিন অফ ইউনিভার্স, এগুলো আমরা দেখলাম। ঠিক আছে? এর মধ্যে তোমাদের জন্য যেটা মেন প্রয়োজন সেটা হলো গিয়ে কিছু জিকে। গুলো তোমরা দেখলেই, কার সাইজ বড়, কার কোনো স্যাটেলাইট নেই, কার স্যাটেলাইটের সংখ্যা সব থেকে বেশি, কার অরবিটাল পিরিয়ড সব থেকে বেশি, কার কম। ঠিক আছে? এরকম ধরনের রেভলিউশন, মানে আর্থের কত ধরনের গতি হতে পারে, রোটেশনাল, একটা আর্থ রোটেট করে তার একটা গতি, আর একটা হচ্ছে গিয়ে তোমার সানের চারিদিকে রেভলিউশন আছে, সেইটা একটা, তার একটা মোশন। দুটো মোশনের জন্য কি হয়, যে নিজের অক্ষের চারিদিকে ঘুরে তার জন্য দিন রাত্রি হয়, ডে অ্যান্ড নাইট। আর সূর্যের চারিদিকে ঘুরে বলে সিজনাল চেঞ্জ হয়। ঠিক আছে? এইসবগুলো আজকাল দেখছি কোয়েশ্চেনে আসছে, খুবই বোকা বোকা। ঠিক আছে? একদমই ক্লাস 7-8 এর কোয়েশ্চেন আর কি। ঠিক আছে? এইগুলোকে নিয়ে বলে এখানে ফালতু সময় নষ্ট করবো না, ওগুলো তোমরা অলরেডি জানো, সবগুলো দেখে নেবে নিজে নিজে। ঠিক আছে? জেনারেল অ্যাপটিটিউড টাইপের কোয়েশ্চেন এগুলো আজকাল আসছে। যেটা বলার দরকার ছিল সেটা হচ্ছে এই তিনটে প্রিন্সিপালস তোমার কিছু রোটেশনের সম্পর্কে, যেমন তোমার বোর্ডসেল ল, কেপলারের তিনটে থিওরি। ঠিক আছে? আর ইউনিফর্ম সার্কুলার মোশন সম্পর্কে কিছু ফর্মুলা, কিছু ম্যাথমেটিক্যাল ডেরিভেশনস, কিছু অঙ্ক, প্রবলেমস, নিউমেরিক্যালস, সেগুলো আমরা আগের দিনে করেছি। ঠিক আছে? আজকে যেটা করব সেটা হলো গিয়ে যে আমরা পৃথিবীর ভেতরটাকে দেখব। ঠিক আছে? আর পৃথিবীর বাইরের সৃষ্টি সম্বন্ধে খানিকগুলো থিওরিজ দেখেছিলাম, যার মধ্যে সব থেকে যেটা পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে নেবুলার হাইপোথেসিস। ঠিক আছে? ওই নেবুলার হাইপোথেসিস বারবার আসতেই থাকে। ওই বাকি থিওরিগুলো কে আবিষ্কার করেছে, কে দিয়েছে, কোন সালে দিয়েছে, এইটাই শুধু, নামগুলো শুধু একটু মনে রাখবে। নেবুলার হাইপোথেসিস কে দিয়েছে, কবে দিয়েছে, মেরিটস গুলো কি, ডিমেরিটস গুলো কি, এটা খেয়াল করবে। আর বোর্ড এক্সামিনেশনের জন্য, আরিফের জন্য বলছি, তোমার জন্য তুমি বিগ ব্যাং এর ইয়েটা দেখবে যে সপক্ষে প্রমাণ কি আছে, যেমন ওই লাল বিচ্যুতি, নীল বিচ্যুতি, এগুলো পড়েছো তো, ডপলার শিফট, রেড শিফট, ব্লু শিফট, ওইগুলো। হুম। ঠিক আছে? ওগুলোকে একবার দেখবে। ওইটা আগের বছরের বোধহয় কোনো একটা কোশ্চেনে এসেছিল, মানে আমাদের ইউনিভার্সিটি কোশ্চেনে বলছি, এসেছিল যে তোমার তার সপক্ষে বিপক্ষে প্রমাণগুলো কি আছে। ঠিক আছে? গামা রেডিয়েশন, হচ্ছে তার বিগ ব্যাং এর সময় বেশ কিছু রেজ বেরিয়ে এসেছিল, সেই রে গুলোকে আজ অব্দি ট্র্যাক করা যায়। মানে যে কোনো বিস্ফোরণ থেকে কিছু রে বেরিয়ে আসে, কিছু এনার্জির ফর্ম, গামা রে, তারা বেরিয়ে এসছে, সেগুলোকে এখনো র্যাডার দিয়ে ধরা যায়। ঠিক আছে? এই ধরনের কিছু প্রমাণ আছে, এগুলো জাস্ট একটা উইকিপিডিয়া বাইরে থেকে সার্চ করবে, পেয়ে যাবে। ঠিক আছে? খুব জেনারেল ফিজিক্সের প্রশ্ন। ঠিক? এগুলোতে আমি যাচ্ছি না। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার ইম্পর্টেন্ট কথা, সেটা হলো পৃথিবী তৈরি হয়েছে 4.6 বিলিয়ন ইয়ার্স আগে। নট অনলি পৃথিবীর সঙ্গে সঙ্গে সূর্য এবং তার পুরো প্ল্যানেটারি সিস্টেমটা তৈরি হয়েছে হচ্ছে গিয়ে 4.6 বিলিয়ন ইয়ার্স আগে। প্রায় শর্ট কোশ্চেনে দেয়। ইউনিভার্সের বয়স হয়েছে 13.6 বিলিয়ন ইয়ার্স। ঠিক আছে? পৃথিবীর বয়সটা বলতে গেলে 4.54, সেটাকে আমরা 4.6 ধরে নিই, বিলিয়ন ইয়ার্স। ঠিক আছে? আর ইউনিভার্স হচ্ছে 13.6 বিলিয়ন ইয়ার্স। ঠিক আছে? তার মানে বিগ ব্যাংটা হয়েছিল 13.6 বিলিয়ন ইয়ার্স আগে। তখন ইউনিভার্স তৈরি হলো এবং সেখান থেকে ইউনিভার্সের ফলে একে একে এগুলো সব তৈরি হয়েছে। এবং স্টার এবং তার প্ল্যানেটারি সিস্টেম তৈরি হওয়ার যে ফর্মুলাটা, সেইটা হচ্ছে কি নেবুলার হাইপোথেসিস, এখনো পর্যন্ত মেনে নেওয়া হয়। ঠিক আছে? সেক্ষেত্রে গ্যাস এবং ক্লাউডস, বিগ ব্যাং এর পরে যে সবকিছু ছড়িয়ে গেল, বিগ ব্যাং এর বাংলায় বলে মহাবিস্ফোরণ, সেই বিস্ফোরণের পরে যখন সবকিছু ছড়িয়ে গেল স্পেসে, মানে ইন্টারস্টেলার অবজেক্ট আমরা যাদেরকে বলি, দুটো স্টারের মাঝখানে যা কিছু এখনো অব্দি ছড়িয়ে আছে, সেই ধরনেই মনে করা হয় বিগ ব্যাং এর পরে ছড়িয়ে গেছিল ডাস্ট এবং গ্যাস। সেই ডাস্ট এবং গ্যাস কন্ডেনসেশন হয়ে কোলাপস বলে এটাকে। কোলাপস হওয়া মানে এক জায়গায় জড়ো হচ্ছে। ঠিক আছে? মানে কোলাপস হওয়া, সেটাকে বলে এক জায়গায় জড়ো হচ্ছে আর কি। সেই জড়ো হয়ে একটা জায়গায় হয়ে অ্যাক্রিশন আমরা দেখেছি। অ্যাক্রিশন মানে কি, গ্যাস এবং ডাস্ট গুলো ক্লট পাকিয়ে যাচ্ছে। হুম জটলা পাকিয়ে যাচ্ছে। জটলা পাকিয়ে এই যে প্রথম প্রিমর্ডিয়াল মাস তৈরি হলো, এই মাসটা দিনে দিনে বাড়ছে কেন? ফার্দার অ্যাক্রিশনের জন্য। অ্যাক্রিশন মানে হচ্ছে আশেপাশের বডিকে আকর্ষণ করে নিজের বডির সঙ্গে যুক্ত করে নিজের বডির মানে বডিকে বাড়ানো আর কি। বুঝতে পারলে? তাহলে আশেপাশে যে মাসগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে আকর্ষণ করে নিজের বডির সঙ্গে যোগ করে এই যে বডির মাসটা বাড়াচ্ছে, দ্যাট প্রসেস ইজ কল্ড অ্যাক্রিশন। ACCRETION, অ্যাক্রিশন। ঠিক আছে? তো এই অ্যাক্রিশনের জন্য কি হচ্ছে? পৃথিবীর গ্র্যাভিটি বাড়ছে, পৃথিবীর মাস বাড়ছে, মাস বাড়লে গ্র্যাভিটি বাড়বে, আবার গ্র্যাভিটি বাড়লে অ্যাক্রিশন বাড়বে, ফলে মাস বাড়বে। এই প্রসেসটার কোনো শেষ নেই। গ্র্যাভিটি বাড়লে অ্যাক্রিশন বেড়ে মাস বাড়ে, মাস বাড়লে গ্র্যাভিটি বাড়ে। ঠিক আছে? এই দুটো ইন্টারলিঙ্কড এবং এরা চলতেই থাকছে, আজও অব্দি চলতে থাকছে। তবে কি, পৃথিবী যেহেতু
ডোয়ার্ফ প্ল্যানেট নয়, পৃথিবী যেহেতু তার আশেপাশের রিজিয়নটাকে পরিষ্কার করতে সমর্থ হয়েছে, তার মানে তার কক্ষপথের আশেপাশে অন্য যে ছোটখাটো পাথরের টুকরো ইত্যাদি যারা ঘুরছিল তাদেরকে আকর্ষণ করে অ্যাক্রিশন করে পৃথিবী নিজের ডোমেনটাকে, নিজের নেবারহুডটাকে পরিষ্কার করতে পেরেছে। তাই কি হচ্ছে, আগেকার দিনে মানে আগে পুরোনো দিনে যে পরিমাণে মেটিওরাইট ইম্প্যাক্ট পৃথিবীতে হয়েছিল, বোম্বার্ডমেন্ট হয়েছিল, সেগুলো এখন আর অতখানি হচ্ছে না, কারণ নেভারটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। যে ঘটনাটা এখনো প্লুটো করে উঠতে পারেনি। প্লুটো ঘুরছে এবং তার পাশাপাশি আরো অনেক এরকম ধরনের পাথরের টুকরো, আইসি অবজেক্টস তারা ঘুরে বেড়াচ্ছে। সেখানে আমরা বলেছিলাম তাকে আমরা বলি কিউপার বেল্ট, ঠিক আছে, মানে নেপচুনের পরবর্তী ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট, ঠিক আছে, টিএনও বা কেবিও, কিউপার বেল্ট অবজেক্ট, একই কথা। তো এরা প্লুটোর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং মনে করা হয় এই কিউপার বেল্ট অবজেক্টের মধ্যেই প্লুটো একটা অবজেক্ট, ওয়ান অফ দ্য কিউপার বেল্ট অবজেক্ট হচ্ছে প্লুটো নিজে, যার সাইজ সব থেকে বড়, ঠিক আছে। ঠিক, প্লুটোকে আমরা এখনো পর্যন্ত ফুল ফ্লেজ প্ল্যানেট হিসেবে ধরছি না, তাকে আমরা ডুয়ার্ফ প্ল্যানেট বলছি, ঠিক আছে। তার কারণ তার এই নেবারহুডটাকে পরিষ্কার করে উঠতে পারেনি এবং অনেক ক্ষেত্রে অনেক উপগ্রহ দেখতে পাওয়া গেছে, অনেক স্যাটেলাইট দেখতে পাওয়া গেছে, ন্যাচারাল স্যাটেলাইট, যারা কিন্তু সাইজে প্লুটোর থেকেও বড় হয়ে যাচ্ছে। তাই প্লুটোকে ডুয়ার্ফ প্ল্যানেট হিসেবে রাখা হয়েছে। কিন্তু পৃথিবী ডুয়ার্ফ প্ল্যানেট নয়, পৃথিবী যেহেতু ফুল ফ্লেজেড প্ল্যানেট, তাই পৃথিবী তার নিজের নেবারহুডটাকে পরিষ্কার করতে পেরেছে এবং এই কারণে মেটিওরিক তোমার যে বোম্বার্ডমেন্ট সেটা কিন্তু এখন আর আগের মতো হচ্ছে না, কমে গেছে, ঠিক আছে। ঠিক এই জায়গা থেকেই আজকের কথাটা শুরু করব। সেটা হলো, তাহলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পৃথিবী কিন্তু প্রথম দিকে সলিড বা লিকুইড অবস্থা থেকে তৈরি হয়নি। যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে কি তোমার গ্যাসিয়াস এবং ডাস্টি পার্টিকেলস, ডাস্ট এবং গ্যাস ছিল প্রথমে, সেইখান থেকে কনডেনসেশন, কোলাপস, সেইখান থেকে অ্যাক্রিশন, সেইখান থেকে ইনক্রিজ অফ গ্র্যাভিটি, সেইখান থেকে ইনক্রিজ অফ মাস, এইভাবে চলে আসছে। এই প্রসেসটা হতে হতে আজকের পৃথিবীতে এসছে, ঠিক আছে। তাহলে পৃথিবী কিন্তু কোনোদিনই শুরুর দিকে কখনোই লিকুইড ছিল না বা সলিড ছিল না, কিছুই ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে ডাস্ট এবং গ্যাস, ঠিক। এই গ্যাস এবং ডাস্টের যে অ্যাকুমুলেশনটা হচ্ছে, যে অ্যাক্রিশনটা হচ্ছে, এর ফলে এবং বোম্বার্ডমেন্ট, অ্যাক্রিশন মানেই তো ধাক্কা খাবে, কলিশন হচ্ছে, বাইরে থেকে এসে সবাই এসে জুড়ছে, কলিশন হচ্ছে। এই কলিশনের ফলে কি হচ্ছে সমস্যাটা, এই কলিশনের জন্য যেটা হলো সেটা হলো গিয়ে যে হিট বাড়ছে, ঠিক আছে। যেখানেই কলিশন সেখানে হিটের উৎপত্তি হয়, তাপ বাড়ে এবং এর ফলে পৃথিবী গলা শুরু হলো। তখন পৃথিবীতে এই যে মেল্টিংটা হয়েছে এটা কিন্তু পরবর্তী ঘটনা। তার আগে যদি মেল্টিংটা না হতো তাহলে পৃথিবী যে অবস্থায় ছিল সেই অবস্থায় যদি থাকতো তাহলে আমাদের এই ক্রাস্ট, ম্যান্টেল, কোর, মানে আজকে যে পৃথিবীর যে তিনটে লেয়ার আছে যার কথা আজকে আমরা জানবো, সেই লেয়ার গুলো কিন্তু তৈরি হতো না। এখনো পর্যন্ত অনেক মেটিওরাইট আছে যারা পৃথিবীতে এসে পড়েছে এবং তাদেরকে মানে তোমার মিউজিয়ামে রাখা হয়েছে, তারা হচ্ছে তোমার আনডিফারেন্সিয়েটেড। তার মানে কি, তাদের মধ্যে এই লেয়ার ব্যাপারটা নেই। তাদের যে কেমিক্যাল কম্পোজিশন সেটা তুমি যদি মেটিওরাইটটাকে ভেঙে তার কোর থেকে একটু মেটেরিয়াল নাও এবং তার বাইরের দিক থেকে একটু মেটেরিয়াল নাও, তাহলে পুরো জায়গায় মেটেরিয়ালের কম্পোজিশন কিন্তু সিমিলার টাইপের। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে সেটা নয়। পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর বাইরের যে কম্পোজিশন, পৃথিবীর কোরের যে কম্পোজিশন, দুটো কিন্তু এক জিনিস নয়, একই রকমের কম্পোজিশন দেখায় না। তার মানে কি, পৃথিবীর এই যে কম্পোজিশনের একটা চেঞ্জ হয়েছে, মানে পৃথিবীর এই কম্পোজিশন একটা লেয়ারিং তৈরি হয়েছে, কম্পোজিশনাল লেয়ার পৃথিবীর মধ্যে আছে, আপ ফ্রম কোর টু ক্রাস্ট, ঠিক আছে। এই যে কম্পোজিশন চেঞ্জ হওয়ার যে ব্যাপারটা হয়েছে, এই ঘটনাটাকে বলে ডিফারেন্সিয়েশন, প্রিমর্ডিয়াল ডিফারেন্সিয়েশন। প্রিমর্ডিয়াল কথাটার মানে হচ্ছে সব থেকে পুরনো বা প্রাথমিক, ঠিক আছে। সেই প্রাথমিক ডিফারেন্সিয়েশন পৃথিবীতে হয়েছে এবং তার ফলে ওই যে গ্যাস এবং ডাস্ট থেকে যে সলিড অবস্থায় এসেছিল সেই অবস্থায় যে কম্পোজিশনটা ছিল সেই কম্পোজিশনটাই আছে, পৃথিবী থেকে কিছু বেরিয়ে যায়নি, সেটাই আছে, কিন্তু সেটা লেয়ার আফটার লেয়ার হয়ে গেছে। সেই কম্পোজিশনটা আর একটা মানে একটা লামসাম্পে নেই, বুঝতে পারলে। এই যে লামসাম্পের কথাটা বলছি একে বলে বাল্ক কম্পোজিশন, বাল্ক কম্পোজিশন, ঠিক আছে। বাল্ক কম্পোজিশন কথাটার মানে হলো গিয়ে কি, যে গোটা পৃথিবীটাকে যদি নিয়ে আমরা গুঁড়িয়ে ফেলে যদি মেশাই, ভালো করে ডাস্টটাকে ভালো করে মিশিয়ে পরে যদি এক চামচ নিয়ে তার কেমিক্যাল কম্পোজিশন দেখি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে বাল্ক কেমিক্যাল কম্পোজিশন, ঠিক আছে। কিন্তু এই বাল্ক কেমিস্ট্রি থেকে পৃথিবীর প্রত্যেকটা লেয়ারের কেমিস্ট্রি কিন্তু ভ্যারি করে, বুঝতে পারলে। এই ঘটনাটা কেন হয়েছে, প্রিমর্ডিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য হয়েছে। ডিফারেন্সিয়েশনের ফলেই পৃথিবীর এই যে লেয়ার গুলো তৈরি হয়েছে, এইটা তৈরি হয়েছে, বুঝতে পারলে। আমরা পৃথিবীতে যে রক গুলো দেখতে পাচ্ছি, জিওলজি বেসিক্যালি রকের স্টাডি, তো আমরা তো বেসিক্যালি যা কিছু পড়ি, পৃথিবীর হিস্ট্রি রিভিল করছি, যা কিছু করছি কার থেকে, রকের স্টাডি করে করি। আমাদের বেসিক পার্টটা জিওলজির 80 থেকে 90% জুড়ে আছে পাথর, রক, ঠিক আছে। এই যে রকটা আমরা স্যাম্পলিং করি, রকটাকে আমরা নিয়ে আসছি, কোথা থেকে নিয়ে আসছি? আমরা কি পৃথিবীর ভেতরে গর্ত করে ঢুকতে পারবো? কতটা? আপ টু
শুনেছি আমি যে চীন বোধহয় সব থেকে একটা ম্যাক্সিমাম ডেপথের গর্ত করার কিছু একটা বোরহোল করার একটা প্রোগ্রাম নিয়েছে, একটা তোমার মিশন নিয়েছে, যেখানে 12 কিলোমিটার অব্দি বোধহয় ডেপথ করা যেতে পারে, মানে 12 কিলোমিটার অব্দি তারা একটা বোরহোল করবে। তো ধরো তুমি ওই 12 কিলোমিটার অব্দি ম্যাক্সিমাম পেতে পারো যদি সেটা সাকসেসফুল হয় স্যাম্পল, তার থেকে তো বেশি পাবে না। কিন্তু পৃথিবীর রেডিয়াস জানো বা পৃথিবীর সাইজ জানো? পৃথিবীর সাইজ অবশ্য ভ্যারি করে। পৃথিবীর পোলার রেডিয়াস এবং ইকুয়েটরের রেডিয়াস পুরো সমান নয়। পোলার রেডিয়াসটা পৃথিবীর একটু কম, পৃথিবী একটু ফ্ল্যাটেন হয়ে গেছে, পৃথিবীর পেটটা একটু মোটা হয়ে গেছে, হাইটটা একটু ছোট হয়ে গেছে। পৃথিবী একটা একে বলে তোমার অবলেট স্ফেরয়েড শেপ, ঠিক আছে? স্ফেয়ার মানে গোলক, স্ফেরয়েড মানে গোলকের মতো, প্রায় গোলক, ঠিক আছে? স্ফেরয়েড দু রকমের হয়, একটা হচ্ছে প্রোলেট স্ফেরয়েড, একটা হচ্ছে অবলেট স্ফেরয়েড, ঠিক আছে? প্রোলেট স্ফেরয়েড কথাটার মানে হলো কি, যার শেপটা এই ধরনের। দাঁড়াও এটা আরেকবার অন করে, প্রোলেট স্ফেরয়েড, অবলেট স্ফেরয়েড, তাই না? ওয়েট, প্রোলেট স্ফেরয়েডের যে শেপ সেইটা হলো গিয়ে এরকম, এই যে এই লম্বাটে শেপ, এটা কিন্তু একটা 3D বডি, ঠিক আছে? স্ফেয়ার আর স্ফেরয়েড দুটোই 3D বডি, তার 2D তে সার্কেল হয় বা ইলিপস হয়। এই যে ইলিপসের যে 3D বডি সেটাকে আমরা বলি স্ফেরয়েড, ঠিক আছে? বা ইলিপসয়েড আর কি। তা এইটাকে বলে প্রোলেট স্ফেরয়েড, যেটা যার কি এই লম্বা অ্যাক্সিসটা ভার্টিক্যাল থাকছে। যেমন আমরা খেলেছি, তুমি দেখেছো হচ্ছে কি বলে এটাকে, রাগবি বলের যে বল খেলার যে রাগবি খেলার যে বল হয় সেইটা এই ধরনের হয়, বুঝতে পারলি? কুমড়োর মতো একটা লম্বাটা শেপ, ঠিক? আর প্রোলেটটা শেপ হচ্ছে গিয়ে যেটার উপর দিকটা এই যে শেপটা, ঠিক আছে? তার মানে কি, যে লং অ্যাক্সিসটা, ভার্টিক্যাল অ্যাক্সিসটা যেটা ছোট চাপা, তো পৃথিবীর শেপ হচ্ছে এই ধরনের অবলেট স্ফেরয়েড। এটা হচ্ছে কি অবলেট, এটা হচ্ছে কি প্রোলেট, ঠিক আছে? প্রোলেট স্ফেরয়েড পৃথিবী নয়, পৃথিবী হচ্ছে কি অবলেট স্ফেরয়েড, মানে চাপা। তাহলে পৃথিবীর রেডিয়াসটা, ইকুইটোরিয়াল রেডিয়াস এবং তার পোলার রেডিয়াস দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পৃথিবীর পোলার রেডিয়াসটা একটু ছোট, যেটা মোটামুটি 6356 মনে হচ্ছে মিটার, ঠিক আছে? একবার তোমরা উইকিপিডিয়াতে বা নেটে একটু দেখবে, 6356 মিটার হচ্ছে পৃথিবীর পোলার রেডিয়াস। আর পৃথিবীর ইকুইটোরিয়াল রেডিয়াস হচ্ছে 6396 বোধ হয়, এরকম টাইপের একটা। আমরা বুঝতে পারছো পৃথিবীর মাঝখানটাতে একটা বালজিং আছে, ঠিক? আমরা গড় রেডিয়াস হিসাবে যেটা নিই, একটা সর্বজন বিদিত একটা ভ্যালু, সেটা হচ্ছে এইটা অ্যাভারেজ রেডিয়াস, এটা নিয়ে আমরা কাজ করব। অ্যাভারেজ রেডিয়াস হচ্ছে 6371 মিটার, ঠিক আছে? তাহলে এই রেডিয়াসটা আমরা মোটামুটি গড় রেডিয়াস হিসেবে ধরে নিই, তাই তো? গড় রেডিয়াস হিসেবে আমরা ধরছি হচ্ছে 6371 মিটার। তার মধ্যে তুমি ড্রিলিং করছো কতটুকু? তার মধ্যে তুমি ড্রিলিং করে ডাইরেক্ট স্যাম্পলিং করার চান্স পাচ্ছ মাত্র 12 কিলোমিটার, মানে এটা অবশ্য কিলোমিটার, এগুলো মিটার নয়, সরি ভুল হয়েছে সব, ঠিক আছে? তাহলে 12 কিলোমিটার মাত্র আমরা চান্স পাচ্ছি, ঠিক আছে? তাহলে এইটার মধ্যে 12 কিলোমিটার ইজ নাথিং, খুবই নগণ্য পরিমাণ। তাই ডাইরেক্ট স্যাম্পলিং করে পৃথিবীর ভেতরের কি আছে সেটা জানবো, এটা কখনোই সম্ভব নয়, এটা একটা প্রসেস নয়। তাহলে আমরা পৃথিবীর ভেতরে কি আছে সেটা জানবো কেমন করে? রক স্যাম্পলিং করে তো জানতে পারবো, বুঝতে পারলে? তাহলে আমাদের কিছু ইনডাইরেক্ট প্রসেসের থেকে জানতে হয়, ঠিক আছে? ইনডাইরেক্ট প্রসেসের মধ্যে যেটা প্রথম প্রসেস আমাদের আগে যেটা ছিল, মানে আমরা আগে প্রথম দিকে যে আমরা যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে গিয়ে মেটিওরাইট, ঠিক আছে? মেটিওরাইট গুলো কিছুই না, এই যে অ্যাস্টেরয়েড বেল্ট আমরা বলছি, যেটা তোমার মার্সের পরে আছে আর কি, সেইখান থেকেই বেশিরভাগ মেটিওরাইট ছুটে এসছে পৃথিবীতে বারবার। যখন পৃথিবীর নেবারহুডটা তখনই ক্লিয়ার হয়নি, তখন খুব বেশি পরিমাণে বোম্বার্ডমেন্ট হয়েছে, এখন কমে গেছে, বাট স্টিল এখনো পর্যন্ত মেটিওরাইট ফল হয়। তবে পৃথিবীর অ্যাটমসফিয়ার এখন তৈরি হয়ে গেছে, তো যার কারণে মেটিওরাইট গুলো অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকে ফ্রিকশনের কারণে তার আগেই বার্ন আউট হয়ে যাচ্ছে, পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারছে না, যাকে আমরা মেটর বলছি বা মেটিওরয়েডস বলা হয়, যারা পৃথিবী অবধি না পৌঁছায়,
সেইগুলো পৃথিবী অব্দি পৌঁছালে মেটিওরাইট, আদারওয়াইজ কিন্তু মেটিওরাইট নয়। তাহলে এই যে মেটিওরাইট আছে এদের কম্পোজিশন দেখে আমরা বাল্ক আর্থের কম্পোজিশন বুঝতে পারি। ঠিক আছে, এই মেটিওরাইটে আমি আগের দিনেও বলেছিলাম অ্যাস্টেরয়েড করার সময় এরা অনেক রকম টাইপের হয়, যেমন সি টাইপ, ঠিক আছে, এম টাইপ মেটালিক, এস টাইপ সিলিসিয়াস। এই যে সি টাইপের কথাটা বলা হচ্ছে এইটা একটা বিশেষ টাইপের মেটিওরাইট যেটাকে কার্বনেসিয়াস মেটিওরাইট বলে। ঠিক আছে, কার্বনেসিয়াস মেটিওরাইট, কার্বনেসিয়াস মেটিওরাইট বলা হয়। এদের মধ্যে অনেক সময় কন্ড্রিউলস থাকে, মানে মেটিওরাইট ধরো একটা লামসাম পাথরের টুকরো, তার গায়ে এই ধরনের ছোট ছোট কন্ড্রিউলস থাকে। কন্ড্রিউলস মানে এরকম ছোট ছোট তোমার ওই ছোট ছোট দানা আর কি, ঠিক আছে, সেইগুলো থাকে। তা সেইগুলো কি করে, সেইগুলো কি করে তোমার, সেগুলো আমরা ধরি যে এই মেটিওরাইটটা কিন্তু কখনোই ডিফারেন্সিয়েশন হয়নি। ডিফারেন্সিয়েশন মানে যেটা পৃথিবীর যেটা হয়েছে যে লেয়ারিং হয়ে গেছে, মানে পৃথিবীটা সলিড অবস্থায় ছিল, তারপর পৃথিবীটা একবার গলেছে কোনোভাবে, গলে গিয়ে পরে তোমার কেমিস্ট্রি অনুযায়ী এলিমেন্টস গুলো ডিস্ট্রিবিউশন হয়েছে পৃথিবীর মধ্যে, যে যেখানে যেতে চায় সে সেখানে গেছে, এই ঘটনাটাকে বলে ডিফারেন্সিয়েশন। কিন্তু আমরা মনে করছি এই কার্বনেসিয়াস একে বলে কনরাইট, CHON DRIT, কন্ড্রিটিক মেটিওরাইট বা কনরাইট। এই কনরাইটের মধ্যে এই কনড্রিউলস গুলো থাকে, এই দানাগুলো থাকে। ঠিক আছে, যদি এই কনরাইটটা কখনো মেল্টিং হতো তাহলে এই দানাগুলোর মধ্যে থাকতো না, এই দানা ফানা সব গলে গিয়ে এই কনড্রিউলস গুলো গলে গিয়ে একটা কেমিক্যাল কম্পোজিশন দিত, অথবা ডিফারেন্সিয়েশন হয়ে যেত যেমন পৃথিবীর মধ্যে হয়েছে। কিন্তু যেহেতু কনরাইটের মধ্যে এই কনড্রিউলস গুলো পাচ্ছি, তাই আমরা মনে করি এই কনরাইটটা কিন্তু ডিফারেন্সিয়েশন হয়নি। তার মানে এই কনরাইটটা যেমন যে কম্পোজিশন দেখাচ্ছে এটা কিন্তু প্রিমোডিয়াল আর্থের কম্পোজিশন। আর্থ যখন তৈরি হয়েছিল তখন এই কনরাইটের যা কম্পোজিশন সেইটাই নিশ্চয়ই ছিল, তারপরে আর্থটা গলে গিয়ে এর কম্পোজিশনের একটু একটু ফারাক হয়েছে। ঠিক আছে, ফারাক হয়েছে বলতে গোটা কম্পোজিশনটা আর্থের মধ্যেই আছে, কিন্তু লেয়ারিং হয়ে গেছে। এই কনরাইটের মধ্যে কিন্তু লেয়ারিং হয়নি, যার কারণে কনরাইটকে আমরা প্রিমিটিভ কাজের জন্য ব্যবহার করি। বুঝতে পারলে, প্রিমিটিভ কম্পোজিশন জানার জন্য আমরা এই কন্ড্রিটিক মেটিওরাইটকে ব্যবহার করি। ঠিক আছে, কন্ড্রিটিক মেটিওরাইটকে আমরা ব্যবহার করছি কিসের জন্য, প্রিমিটিভ আর্থের কম্পোজিশন জানার জন্য। তাহলে এটা একটা প্রসেস হতে পারে মেটিওরাইট থেকে। আর যেগুলো ডিফারেন্সিয়েটেড মেটিওরাইট তাদের মধ্যে আমরা কোর, ম্যান্টেল, ক্রাস্ট এরকম লেয়ার পাই, যেমন আর্থের মধ্যে পাই সেরকমও পাই। তো সেই মেটিওরাইট গুলো কিন্তু সাইজে ছোট, তো সেইটাকে ভেঙে দেখতে পাওয়া গেছে যে লেয়ারিং দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে ওইরকম লেয়ারিং পৃথিবীর মধ্যেও নিশ্চয়ই আছে। পৃথিবীর সাইজটা ছোট নয়, পৃথিবীকে ভেঙে বা কেটে দেখা সম্ভব নয়, কিন্তু ওই ছোট মেটিওরাইট 1 কিলো 2 কিলো সাইজের মেটিওরাইট তাদেরকে তো কেটে ল্যাবে দেখা যেতে পারে। তো সেইখান থেকে আইডিয়া করা গেছে যে তাহলে পৃথিবীর মধ্যে নিশ্চয়ই ওই মেটিওরাইটের মধ্যে যেমন লেয়ারিং দেখা যাচ্ছে পৃথিবীর মধ্যেও নিশ্চয়ই সেরকম কিছু না কিছু আছে। এবং যদি এই লেয়ারিংটা না হতো তাহলে এর কম্পোজিশন কনরাইট মেটিওরাইটের মতো হতো। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনটা হয়ে যাওয়ার ফলে, এই লেয়ারিংটা হয়ে যাওয়ার ফলে এখন কিন্তু আমরা কনরাইটের মতো পাচ্ছি না। হ্যাঁ, এখন পেতে পারি, কেমন করে আমরা পেতে পারি, যদি আমরা আবার পৃথিবীকে ক্রাস্ট, ম্যান্টেল, কোরে যে লেয়ার গুলো আছে এই লেয়ার গুলোকে সব একসঙ্গে ঘেঁটে দিয়ে একটা কম্পোজিশন তৈরি করি, সেইটা দ্যাট শুড বি জাস্ট লাইক কন্ড্রিটিক মেটিওরাইট, তার সঙ্গে মিলে যাওয়া উচিত, মিলে যাবে বলে আমরা মনে করি। বুঝতে পারা গেল? তাহলে ডাইরেক্ট স্যাম্পলিং এর মাধ্যমে জানা যায় না, জানা যাওয়ার জন্য কিছু ইনডাইরেক্ট মেথড, যার মধ্যে একটা মেথড হচ্ছে কি মেটিওরাইট। 2 নম্বর মেথড হচ্ছে গিয়ে কি জিওফিজিক্যাল ইনভেস্টিগেশন। জিওফিজিক্যাল ইনভেস্টিগেশন বা জিওফিজিক্যাল কিছু মেথডস আছে যার মাধ্যমে আমরা জানতে পারবো যে পৃথিবীর মধ্যে ভেতরটা কেমন করে তৈরি। ব্যাপারটা তোমাকে আরো সহজ কথায় বুঝিয়ে বলি। ব্যাপারটা হলো এরকম, মনে করো তোমাকে চোখ খুলে বেশ কিছু জিনিসের শব্দ শোনানো হলো এবং তার সঙ্গে জিনিসটা দেখানো হলো। ফর এক্সাম্পল, সাপোজ তোমাকে চীনামাটির একটা প্লেট দেওয়া হলো বা একটা কাপ দেওয়া হলো, চা খাওয়ার কাপ। সেই কাপটা তুমি দেখতে কিরকম এবং তার আওয়াজটা শুনলে, একটা চামচ দিয়ে তাকে আঘাত করে তার আওয়াজটা শুনলে, তার আওয়াজটা কিরকম তাকে দেখলেও চোখে। তোমাকে একটা স্টিলের বাটি দেওয়া হলো, একটা কাঁসার বাটি দেওয়া হলো, আরো খানিকগুলো নানা রকম জিনিসপত্র দেওয়া হলো, একটা প্লাস্টিক দেওয়া হলো, একটা কাঠ দেওয়া হলো, সবকিছুকে তোমাকে চোখে দেখানো হলো এবং আওয়াজ শোনানো হলো। ঠিক আছে, এরপর তুমি যখন এই আওয়াজগুলো ভালো করে চিনে গেলে তখন তোমার চোখটা বেঁধে দেওয়া হলো, তোমাকে আর দেখতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আওয়াজগুলো, শব্দগুলো শোনানো হচ্ছে সেই চামচটা দিয়ে মেরে মেরে। ঠিক আছে, এতে কি হবে, তুমি যেহেতু জিনিসগুলো আগে তোমার ব্যাকগ্রাউন্ডে লোড করা আছে, যে কাঁচের শব্দ কেমন, কাঠের শব্দ কেমন, পিতলের শব্দ কেমন, স্টিলের শব্দ কেমন,
ঠিক আছে, আরো বিভিন্ন রকম জিনিসের শব্দ কেমন, যেহেতু তোমার ব্যাক এন্ডে এটা লোড হয়ে গেছে, এখন কি হবে, তুমি জিনিসটা দেখতে হবে না চোখে, তুমি শুধুমাত্র শব্দ শুনে জিনিসটাকে চিনতে পারবে। ঠিক আছে, এটা একটা ইনডাইরেক্ট মেথড চেনার। এইরকম করে আমরা জিওফিজিক্যালি বুঝতে পারি যে জিওফিজিক মানে রকটা কি, বুঝতে পারলে, মানে রক আইডেন্টিফিকেশনের জিওফিজিক্যাল মেথডটা ঠিক এইরকম। এক্ষেত্রে কি হয়েছে, আমাদের কাছে কিছু ব্যাকগ্রাউন্ড ভ্যালু নেওয়া আছে, কোন পাথরের মধ্যে দিয়ে কোন রে গেলে বা কোন ওয়েভ গেলে হ্যাঁ কিরকম ধরনের রেসপন্স আছে, সেই রেসপন্সটা আমরা জানি। ঠিক আছে, বাইরে আমরা ল্যাবে করে দেখেছি যে কোন ধরনের পাথরে যখন আমরা জিওফিজিক্যাল ওয়েভ গুলোকে পাঠাই, তোমরা আর্থকোয়েকের নাম শুনেছো, আর্থকোয়েকের সময়ও এই ধরনের কিছু ওয়েভ তৈরি হয়। ঠিক আছে, আর্থকোয়েকের সময়ও এই ধরনের কিছু ওয়েভ তৈরি হয়, বুঝতে পারলে। দুই রকমের মেইনলি ওয়েভ হয়, একটা হচ্ছে পি ওয়েভ যাকে আমরা প্রাইমারি ওয়েভ বলি, আর একটা হচ্ছে এস ওয়েভ যাকে আমরা সেকেন্ডারি ওয়েভ বলি। ঠিক আছে, প্রাইমারি ওয়েভের নাম প্রাইমারি রাখা হচ্ছে কারণ কি, কারণ হলো আর্থকোয়েকে এই ওয়েভটা তৈরি হওয়ার পরে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম, মানে দূরত্বে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার কাছে প্রথম যে ওয়েভটার জন্য তোমার কাঁপুনিটা অনুভব করতে পারবে, ট্রিমারটা অনুভব করতে পারবে, দ্যাট ইজ দ্য পি ওয়েভ। এই জন্য প্রাইমারি ওয়েভ বলা হয়, এটা প্রথমে রিসিভ হয়, প্রাইমারি ওয়েভ। ঠিক আছে, একে বলা হয় পি ওয়েভ। ঠিক আছে, আরেকটা ওয়েভ আছে যেটা পি ওয়েভের পরে আসে, যাকে আমরা কি বলি সেকেন্ডারি ওয়েভ। ঠিক আছে, তাহলে পি ওয়েভটা প্রথমে আসে, সেকেন্ডারি ওয়েভটা তারপরে আসে। ঠিক আছে, পি ওয়েভ এবং এস ওয়েভ দুটো ধরনের ওয়েভ আছে। ঠিক আছে, এই পি ওয়েভটা, এই যে পি ওয়েভটা, তাহলে আমরা দেখছি আর জিওফিজিক্যালে দুই ধরনের ওয়েভ থাকে, একটা হচ্ছে পি ওয়েভ আর একটা হচ্ছে এস ওয়েভ। এই পি ওয়েভ হলো গিয়ে প্রাইমারি ওয়েভ। কি হলো আরিফা, কোনো সমস্যা হচ্ছে? স্যার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল একটু। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বলবে আমাকে। জি। পি ওয়েভটা হলো গিয়ে তোমার, পি ওয়েভটা হচ্ছে গিয়ে তোমার, এর নাম হচ্ছে প্রাইমারি ওয়েভ, আর এইটা হলো গিয়ে সেকেন্ডারি ওয়েভ। ঠিক আছে, পি ওয়েভ, প্রাইমারি ওয়েভ, এই কেমন ভাবে যায়, এ যায় কেমন, ঠিক যেমন করে সাউন্ড ওয়েভ যায়। সাউন্ড ওয়েভ যায় কেমন করে জানো তো? সাউন্ড ওয়েভের যাওয়ার জন্য কনডেনসেশন হয় ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে। মানে কনডেনসেশন, একটা জায়গায় সাউন্ড ওয়েভ কম্প্রেস করে, আর একটা জায়গায় সাউন্ড ওয়েভ এরকম এটাকে কি বলে জানো, একটা কম্প্রেশন আর একটাকে তোমার বলে হচ্ছে ডাইলেশন। ঠিক আছে, এই জায়গাটা কম্প্রেস করে আর একটা জায়গায় ডাইলুট করে, আবার একটা জায়গায় খুব কম্প্রেস করে, একটা জায়গায় খুব ডাইলুট করে, এইভাবে সাউন্ড ওয়েভ যায়। ঠিক আছে, তো ঠিক এইভাবে যায় হচ্ছে কি তোমার তোমার কি বলে ইয়ে এক সেকেন্ড, এই যে এই ছবিটিকে দেখা যাচ্ছে, এই যে পি ওয়েভ, পি ওয়েভ ঠিক এইভাবে যায় একটা জায়গাতে, এই যে জায়গাগুলো আছে এই জায়গাতে পি ওয়েভ, দেখো এখানটাতে পি ওয়েভ কি করেছে, তোমাকে ডাইলেশন করেছে এখানটাতে, তো ডাইলুট মিডিয়ামটা, আর তার পাশাপাশি কিছু জায়গায় সেখানে খুব কম্প্রেস করা হয়েছে। ঠিক আছে, এই জন্য পি ওয়েভ তোমার যেখানে যেখানে কম্প্রেশন ডাইলেশন যেখানে হয় সেই সমস্ত মিডিয়ামের মধ্য দিয়েই যেতে পারে। তার মানে পি ওয়েভ সমস্ত মিডিয়ামের মধ্যে দিয়েই যেতে পারে। পি ওয়েভ তোমার এয়ারের মধ্যে দিয়েও যায়, কঠিনের মধ্যে দিয়েও যায়, তরলের মধ্যে দিয়েও যায়, তাহলে সবের মধ্য দিয়ে পি ওয়েভের কিন্তু গতিবিধি আছে। এস ওয়েভের ব্যাপারটা হলো, এস ওয়েভ যায় হচ্ছে লাইট ওয়েভের মতো, ট্রান্সভার্স ওয়েভের মতো। এই যে এস ওয়েভ হচ্ছে কি ট্রান্সভার্স ওয়েভ, এইটা মিডিয়ামটাকে শিয়ার করে, মিডিয়ামটার মধ্যে শিয়ার ফোর্স তো ক্রিন্তন শিয়ার ফোর্সের মাধ্যমে যায়। ঠিক আছে, তো শিয়ার ফোর্স সলিডের মধ্যে, সলিড কিন্তু শিয়ার ফোর্সকে মানে অ্যালাউ করে, আদারওয়াইজ লিকুইড এবং গ্যাসের কোনো শিয়ার রেজিস্ট্যান্স নেই, এরা শিয়ারকে রেজিস্ট করতে পারে না, তাই লিকুইড এবং গ্যাসের মধ্যে দিয়ে এস ওয়েভ কিন্তু যেতে পারে না। তাহলে যেটা দেখছিলাম, এই যে পি ওয়েভ, পি ওয়েভ সমস্ত মিডিয়ামে যায়, আর এস ওয়েভ কিসে যায়, অনলি সলিড। তাহলে পি ওয়েভ যাবে হচ্ছে সমস্ত মিডিয়ামে, এস ওয়েভ যাবে অনলি সলিড, শুধুমাত্র সলিড মিডিয়ামে। ঠিক আছে, তাহলে সমস্ত মিডিয়ামে যায় যেটা বলছি, এর মধ্যেও আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ইয়ে সব থেকে বেশি স্পিডে যায় কিসের মধ্যে, সলিডের মধ্যে। সলিডের মধ্যে সব থেকে বেশি স্পিডে যায় পি ওয়েভ, তারপরে যায় হচ্ছে গিয়ে তোমার লিকুইড,
তারপরে যাই হচ্ছে কি তোমার গ্যাস, এর ভেলোসিটিটা বলছি। তাহলে পি ওয়েভের ভেলোসিটি সব থেকে বেশি হচ্ছে সলিড, তারপর হচ্ছে লিকুইড, তারপর হচ্ছে গ্যাস। বিভিন্ন রকম সলিডের মধ্যে দিয়ে পি ওয়েভ পাঠিয়ে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ডেটা কালেক্ট করে রাখা হয়েছে, বুঝতে পারলে? এর ফলে কি হয়, যখন আমরা একটা আননোন বডির মধ্যে পি ওয়েভ পাঠাই তখন আমরা ভেলোসিটিটা দেখি যে কত ভেলোসিটিতে যাচ্ছে, তারপর সেই বডিটা কি মানে মেটেরিয়ালটা কি সেইটা আমরা ব্যাক ক্যালকুলেশন করে বুঝতে পারি, ঠিক আছে? তাহলে ওই যে বললাম, ওই জন্য তোমাকে বলছিলাম যে আমরা সাউন্ডটা আগে চিনে চিনে বিভিন্ন রকমের বডির সাউন্ড শব্দ করে করে আমরা সেইটাকে চিনে রেখেছি। এরপরে কি হচ্ছে, আমি চোখ বেঁধে যখন শুধু শব্দটা শোনানো হচ্ছে আমি কিন্তু মেটেরিয়ালটাকে আইডেন্টিফাই করতে পারছি, যেটা কাঁচ নাকি এটা কাঠ নাকি এটা লোহা কি এটা স্টিল কি আছে এটার মধ্যে, ঠিক আছে? তো সেরকম ভাবে পিওএফে আমরা বিভিন্ন বডির উপরে বিভিন্ন রকমের মেটেরিয়াল, বিভিন্ন রকমের লিকুইড, বিভিন্ন রকমের গ্যাস কি কার কি মধ্যে কি হতে পারে সেগুলো দেখে রেখেছি। তো যখন পৃথিবীর মধ্যে এই ধরনের করেসপন্ডিং ভেলোসিটি পাই তখন আমরা বুঝতে পারি যে এখানে এই সলিডটা আছে, এই রকটা আছে, এই রকটার ভেলোসিটিটা আমরা জানতে পারি। রকটা তো আমরা চোখে দেখতে পাই না, আমরা জানতে পারি ভেলোসিটি, সেইটা দেখে আমরা পিওএফ ভেলোসিটিটা দেখে বুঝে আমরা সেই রকটাকে চেনার চেষ্টা করি, ঠিক? এস ওয়েভের ক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে কি, এস ওয়েভ শুধুমাত্র সলিড ছাড়া অন্য কিছুতে যায় না। তাহলে এস ওয়েভ যেখানে আটকে যাচ্ছে সেইখানে নিশ্চয়ই সলিড নেই, তাহলে সেই জায়গাটা নিশ্চয়ই লিকুইড বা গ্যাসিয়াস কিছু একটা হবে। তো পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভেতরে গ্যাস থাকার কোনো জায়গা নেই, পৃথিবীর কোনো লেয়ার গ্যাস দিয়ে তৈরি এরকম হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, লিকুইড সেমি সলিড হতে পারে অথবা কমপ্লিটলি সলিড হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে পৃথিবীর কোন জায়গাটাতে লিকুইড আছে, বুঝতে পারবো। তো এই দুটো ওয়েভকে ব্যবহার করে আমরা পৃথিবীর অভ্যন্তরটা কি আছে, ইন্টেরিয়রটা কি আছে সেটাকে আমরা একটা ডিসিফার করতে পারি। বোঝা গেল? পি ওয়েভ আমাকে হেল্প করে যে স্পিডটা দেখে, পি ওয়েভের ভেলোসিটি দেখে আমরা বুঝতে পারি যে মেটেরিয়ালটা কতখানি সলিড, মানে মেটেরিয়ালটার রিজিডিটি কতখানি, ঠিক আছে? এস ওয়েভ আমাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে মিডিয়ামটা সলিড নাকি অ্যাপার্ট ফ্রম সলিড। যদি সলিড হয় তাহলে তুমি এস ওয়েভ যাবে, যদি লিকুইড হয় বা গ্যাস হয় তাহলে এস ওয়েভ যাবেই না, ঠিক আছে? যত ব্যাপারটা সলিডিটি যত বাড়বে, মানে রিজিডিটিটা বডির যত বাড়বে, এস ওয়েভের ভেলোসিটিও বাড়তে থাকে, পি ওয়েভের ভেলোসিটিও বাড়তে থাকে, ঠিক আছে? এইভাবে আমাদের কিছু পুরনো ডেটাবেসকে রেখে তার সঙ্গে তুলনা করে আমরা পৃথিবীর ইন্টেরিয়রটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে মেথড আমাদের দুটো, এক নম্বর হচ্ছে গিয়ে মেটিওরাইট আর দু নম্বর হচ্ছে গিয়ে এই জিওফিজিক্যাল মেথডস বা সাইসমোলজি বলে একে, ঠিক আছে? জিওফিজিক্যাল সাইসমোলজি। এই সাইসমোলজি যে ব্রাঞ্চটা এটা যথেষ্ট পুরনো, এটা 1920-20 কাজ হয়েছে সাইসমোলজির ওপরে। তখন অবশ্য আর্টিফিশিয়ালি এই রেগুলোকে, ওয়েভগুলোকে তৈরি করার কোনো উপায় ছিল না, মানে মাটির ভেতরে এখন যেমন করা হয় কি তোমার বিভিন্ন রকম যন্ত্র দিয়ে ভাইব্রেশন ক্রিয়েট করা হয়, ক্রিয়েট করা হয় মানে পি ওয়েভ এস ওয়েভগুলো ক্রিয়েট করা হয়, ক্রিয়েট করে তোমার যখন দরকার, যেভাবে দরকার, যেখানে দরকার তুমি স্টাডিগুলো করতে পারবে। কিন্তু আগে এই ব্যাপারটা ছিল না, ন্যাচারালি আমাদের ভাইব্রেশনের জন্য ওয়েট করতে হতো। তো ন্যাচারাল ভাইব্রেশন মানে আর্থকুয়েক, যখন আর্থকুয়েক হবে তখন আমাদের এই স্টাডিগুলো করা হতো। কাজেই এই আর্থকুয়েকটা আমাদের জিওলজিস্টের ক্ষেত্রে কিন্তু খারাপ কিছু নয়, আমাদের হলেও ভালোই হয়, কারণ হলে আমরা বেশ কিছু এক্সট্রা ডেটা পাবো, এক্সট্রা জিনিস জানতে পারবো। তবে আর্থকুয়েকটা নেচারের ক্ষেত্রে খারাপ, ডিভাস্টেটিং, ঘর বাড়ি ভেঙে পড়বে, সেটা কেউ কেউ কখনোই চায় না। কিন্তু আমাদের জিওলজির ক্ষেত্রে আর্থকুয়েক কিন্তু আর্থকুয়েক হয়েছে বলেই আমরা অনেক ডেটা কিন্তু, অনেক তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি, বুঝতে পারলেন? তাহলে এইভাবে আমরা জানতে পেরেছি হচ্ছে গিয়ে পৃথিবীর ইন্টেরিয়রটা কি আছে, কি জানলাম, আছেটা কি সেটা দেখি। পৃথিবীর ইন্টেরিয়রটাতে কি আছে, ভেতরটাতে কি আছে। পৃথিবীতে আমরা যেটা মেনলি তিনটে লেয়ার আছে বলে মনে করা হচ্ছে এখনো অব্দি। কিরকম মনে করো, পৃথিবীটাকে আমি একটু এরকম ভাবে দেখি। এটা কেমন ভাবে দেখছো? এই গোল পৃথিবী তো, হ্যাঁ স্ফেরয়েড, এটা আমি স্ফেয়ার আঁকার চেষ্টা করলাম কিন্তু স্ফেরয়েড। এইখান থেকে মনে করো এটা পৃথিবীর কেন্দ্র, এরকম টাইপের একটা জায়গা কেটে নেওয়া হয়েছে। বাজারে তরমুজ কিনে আনতে দেখেছো তো বা কিনেছো তো কখনো? সেক্ষেত্রে কি হয়, তুমি দেখবে তরমুজওয়ালা তরমুজের ভেতরটা লাল আছে কিনা বোঝানোর জন্য এরকম একটা খোপ করে দেয়, বুঝলে? তরমুজটা, গোল তরমুজটা, তার ভেতর একটা খোপ করে একটা অংশ তুলে বার করে দেয়, সেইটা দেখে আমরা দেখতে পাই। তো সেই রকম মনে করো পৃথিবীর এখান থেকে একটা খোপ করে কেটে বার করা হয়েছে এবং সেই খোপটা হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে? সেই খোপটা হচ্ছে গিয়ে এইটা। তাহলে এটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে? এই রেডিয়াসটাকে আমরা কত ধরবো? এইখানটা হচ্ছে সারফেস, তাহলে এটা 0 কিলোমিটার। আর এইটা হচ্ছে গিয়ে কত, যে পৃথিবীর যে অ্যাভারেজ রেডিয়াস নিয়েছি 6371 কিলোমিটার। তাহলে 0 থেকে 6371 কিলোমিটারের যে জায়গা, সেইটাকে আমরা মেনলি তিনটে লেয়ারে প্রথমত ভাগ করব। ওপরটাকে আমরা বলি ক্রাস্ট,
তার মাঝখানে আছে ম্যান্টেল এবং কোর। ঠিক আছে, তাহলে একদম ক্রুড ভাগের কথা আমি বলছি, তারপরে আরো ফার্দার ভাগ তো আছেই, ক্রাস্ট, ম্যান্টেল, কোর। ঠিক আছে, এই যে ভাগগুলো আমরা, এই যে তিনটে ভাগের নাম তোমাকে বলছি, ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর, কিসের উপর ডিপেন্ড করে এই ভাগটা করলাম? এই ভাগটা করলাম কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মানে কেমিক্যালি কি কি আছে, তার মানে ক্রাস্টের থেকে ম্যান্টেলের কেমিক্যাল কম্পোজিশন আলাদা, ম্যান্টেল থেকে কোরের কেমিক্যাল কম্পোজিশন আলাদা। ঠিক আছে, তাহলে এই যে ডিভিশনটা, এই ডিভিশনটা কিসের উপরে ভিত্তি করে হলো? কেমিস্ট্রির উপরে ভিত্তি করে হলো। খুব পরিষ্কার করে প্রথম দিন থেকেই মনে রাখো, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, এই যে পৃথিবীর যে ভাগগুলো আমরা করছি, পরে ফার্দার আরো ভাগ করবো, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, ইনার কোর, আউটার কোর। ঠিক আছে, ক্রাস্টের মধ্যে কন্টিনেন্টাল ক্রাস্ট, ওশিয়ানিক ক্রাস্ট, যাই করি না কেন, সবই কিন্তু হচ্ছে গিয়ে কিসের উপর ডিপেন্ড করে? কেমিক্যাল কম্পোজিশন বা কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে। তার মানে সোজা কথায়, ক্রাস্টের সঙ্গে ম্যান্টেলের কেমিক্যাল ডিফারেন্স, মানে কেমিক্যালি ডিফারেন্স আছে, ম্যান্টেলের সঙ্গে কোরের কেমিস্ট্রির ডিফারেন্স আছে। আমরা যদি ম্যান্টেল থেকে একটা স্যাম্পল নিই, একটা রকেট টুকরো নিই, এবং কোর থেকে একটা রকেট টুকরো নিই, তারপর সেগুলোকে ল্যাবে নিয়ে গিয়ে গুঁড়ো করি, তারপর সেটাকে মাস স্পেকট্রোমিটার বলে একটা যন্ত্র, সেইখানে ভরলে পরে, সেইখানে দিলে পরে আমরা বুঝতে পারি যে এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নিকেল কি আছে, পর্যায় সারণীতে 118টা এলিমেন্টের মধ্যে কোন এলিমেন্ট গুলো এর মধ্যে আছে সেটা আমরা বুঝতে পারি। সেইটা ডিফার করবে দুটো তিনটা স্যাম্পলের মধ্যে। যখন তুমি তিনটা স্যাম্পল কোথা থেকে নিচ্ছ, ক্রাস্ট থেকে একটা, ম্যান্টেল থেকে একটা, কোর থেকে একটা। তার মানে কেমিক্যাল কম্পোজিশনের ডিফারেন্স অনুযায়ী তিনটে বেসিক লেয়ারে আমরা ভাগ করব, ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর। ঠিক আছে, আরেকটা ভাগ আছে, আরেক ধরনের ভাগ আছে, সেইটাকে আমরা বলি আমরা রিওলজিক্যাল ভাগ। রিওলজিক্যাল ভাগ ঘাটাও প্রথমে, সেটাকে আমরা বলি কি? রিওলজিক্যাল ভাগ। রিও সরি এটা রিওলজিক্যাল, এটা হচ্ছে কেমিক্যাল। তাহলে কেমিক্যালি এই দিকটা হলো, রিওলজিক্যালি এইদিকে ভাগ করবো। রিওলজি মানে কি? রিওলজি মানে হচ্ছে পদার্থের অবস্থা সংক্রান্ত আমরা যখন কাজকর্ম করি। অবস্থা মানে পদার্থের স্টেট। পৃথিবী পদার্থের তিনটে স্টেট আছে, হ্যাঁ, ম্যাটারের তিনটে স্টেট, সলিড, লিকুইড এবং গ্যাস। এই সলিড, লিকুইড এবং গ্যাসের নিয়ে যে আমরা কথাবার্তা বলবো, তার রিজিডিটি কতখানি, ঠিক আছে, তার ইলাস্টিসিটি কতখানি, এই যে কথাগুলো, এইগুলো রিওলজিক্যাল প্রপার্টি। রিওলজিক্যাল প্রপার্টি একটা রিজিডিটি, একটা রিওলজিক্যাল প্রপার্টি, ইলাস্টিসিটি একটা রিওলজিক্যাল প্রপার্টি, বুঝতে পারলে? তো তার উপরে ভিত্তি করে পৃথিবীর 0 কিলোমিটার থেকে শুরু করে 6371 কিলোমিটার পর্যন্ত কিছু ভাগ আছে, যার মধ্যে প্রথম ভাগটাকে আমরা বলি লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার, তার নিচের ভাগটাকে একটু অংশ, সেইটাকে আমরা বলি অ্যাসথেনোস্ফিয়ার। এদের ডেপথ এগুলো পরে আমি বলছি। অ্যাসথেনোস্ফিয়ার, যে করসপন্ডিং ম্যান্টেলের কথা হচ্ছে, সেই ম্যান্টেলটাকে মোটামুটি এই রিওলজিক্যাল নামে মেসোস্ফিয়ার বলা। ম্যান্টেলটাকে আমরা বলি মেসোস্ফিয়ার, আর যে কোর, একে বলা হয় এন্ডোস্ফিয়ার। ঠিক আছে, এই নামগুলো কিসের উপরে ভিত্তি করে? সলিড, লিকুইড না গ্যাস, এইটার কথা হচ্ছে। যেমন লিথোস্ফিয়ার, দ্যাট ইজ অ্যাবসলিউটলি সলিড। ব্রিটিল পার্ট, ব্রিটিল মানে ভঙ্গুর, যেটা বিস্কিটের টুকরের মতো পটপট করে ভাঙে না বিস্কিট, দ্যাট ইজ ব্রিটিল। আর তুমি যদি চকলেটের কথা বা চুইংগামের কথা ভাবো, বা যদি কোনো এরকম ধরনের যেগুলো আমরা চেবাই, ওই চুইং গাম টাইপের, সেগুলোকে যদি ভাবো, তাহলে ওটা টানলে লম্বা হয়। ঠিক আছে, ওটাকে বলে ডাকটাইল। আর যেটা বিস্কিটের মতো পটপট করে ভাঙে, সেটাকে আমরা বলি ব্রিটেল। বুঝতে পারছো? তাহলে এই যে একটা চকলেট আছে, এটা কি নাম জানো, আমরা কি বলি, ওয়াফার, সেটাকে দেখবে তার দুটো লেয়ার থাকে, উপরের দুটো লেয়ার সেগুলো কিন্তু ব্রিটিল লেয়ার, সেগুলো বিস্কিটের মতো ভাঙবে। আর মাঝে একটা চকলেটের মতো জিনিস দেওয়া থাকে, যেটা আবার টানলে বাড়বে। বুঝতে পারলে? তো একটা ডাকটাইল, একটা ব্রিটিল লেয়ার, তারপরে একটা ডাকটাইল লেয়ার, তারপরে একটা ব্রিটিল লেয়ার, মানে মাঝখানে ডাকটাইল লেয়ারটাকে উপরে নিচে ঢাকা দিয়ে রাখা হয়েছে, স্যান্ডউইচ করে রাখা হয়েছে দুটো ব্রিটিল লেয়ার দিয়ে। বুঝতে পারলে? তো সেই ডাকটাইল ব্রিটিল কনসেপ্টের উপরে ভিত্তি করে এই দিককার ভাগগুলো দেওয়া হয়েছে। এই যে লিথোস্ফিয়ার, এটা অ্যাবসলিউটলি সলিড, পুরো ব্রিটিল। এই অ্যাসথেনোস্ফিয়ার,
এই কিন্তু পুরোপুরি সলিড নয়, আমরা বলি সেমি সলিড, প্রায় সলিড, ঠিক আছে, লিকুইড নয়, প্রায় সলিড। মেসোস্ফিয়ার সলিড, এন্ডোস্ফিয়ারের মধ্যে সলিড লিকুইড দুটো পার্ট আছে, ইনার কোর আউটার কোর আমরা ভাগ করব, মানে এন্ডোস্ফিয়ারের ভেতর বাইরেটাকে বলে আউটার কোর, ভেতরটাকে বলে ইনার কোর, তো দুটো ভাগ আছে সলিড লিকুইড, ঠিক আছে। তাহলে এই দিকের ভাগগুলো কিসের উপরে? রিওলজিক্যাল প্রপার্টির উপরে। ব্যাপারটা সলিড নাকি লিকুইড, যদি সলিড হয় তার রিজিডিটি কতখানি, কেমন করে বুঝবো ওই জিনিসটা দিয়ে, পি ওয়েভের ভেলোসিটি কেমন যাচ্ছে, ঠিক আছে। যদি লিকুইড হয় তাহলে তো এস ওয়েভ কমপ্লিটলি ফেলিওর হয়ে যাবে, এস ওয়েভ যেতেই পারবে না, সঙ্গে সঙ্গে বুঝে যাবো ব্যাপারটা লিকুইড, ঠিক আছে। এবার তাহলে যদি এস ওয়েভ যায় তাহলে ব্যাপারটা সলিড হয়ে গেল। এবার কতখানি সলিড, তার রিজিডিটি কতখানি, সেইটা বোঝার জন্য আমাকে এস ওয়েভ এবং পি ওয়েভের ফার্দার ভেলোসিটি নিয়ে কাজ করতে হবে। ভেলোসিটিটা যদি আমি তুলনা করি তাহলে আমি বুঝতে পারবো যে ব্যাপারটা কতখানি সলিড, ঠিক আছে। এরকম করে আমরা দুটো পৃথিবীর ইন্টেরিয়রটাকে দুটো ভাগে ভাগ করি, একটা কেমিক্যাল কম্পোজিশনে আর একটা রিওলজিক্যাল কম্পোজিশনে। প্রত্যেকটা ভাগের ডিটেইলসে আমরা আসবো। প্রথমে আমরা কেমিক্যাল কম্পোজিশনটা একটু ভালো করে দেখবো, মানে ক্রাস্ট, ম্যান্টেল, কোর, এই ব্যাপারটাকে আমরা দেখবো। এদের কোথায় কোথায় কি ডেপথ সেগুলো আমরা ডিউ কোর্স দেখছি, ঠিক আছে। তাহলে মনে করো এই ছবিটা আরেকবার আঁকবো। পৃথিবীর যে সব থেকে বাইরের অংশ সেটা শক্ত, সেটা রিজিড, সেটাকে আমরা নাম দিয়েছি কি ক্রাস্ট। কেমিক্যাল কম্পোজিশনে যাচ্ছি, মেকানিক্যালটাতে আমরা যাচ্ছি না, মানে কেমিক্যাল ডিভিশনটাতে আমরা যাচ্ছি, মেকানিক্যাল ডিভিশন বা রিওলজিক্যাল ডেফিনেশনটাতে আমরা যাচ্ছি না। তাহলে পৃথিবীর বাইরের যে সব থেকে অংশ সেটাকে আমরা বলছি কি ক্রাস্ট। পৃথিবীর এখনো পর্যন্ত পৃথিবী কিন্তু মোস্টলি সলিড, বুঝতে পারলে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর অবস্থাটা কি, সলিড না লিকুইড, পৃথিবী বেশিরভাগটাই সলিড। পৃথিবীতে পৃথিবীর ভেতরে খুব অল্প জায়গা আছে লিকুইড, বুঝতে পারলে। একদম প্রথম দিন থেকে মাথা পরিষ্কার করে রাখো যে পৃথিবীর ভেতরটা কিন্তু বেশিরভাগটাই সলিড হয়ে আছে, খুব একটা লিকুইড কিছু নেই, জায়গায় জায়গায় লিকুইড আছে, বেশিরভাগটাই সলিড, ঠিক আছে। তাহলে এই যে 0 থেকে শুরু করে কিলোমিটার, 0 কিলোমিটার থেকে শুরু করে মোটামুটি 35 কিলোমিটার গড়, হ্যাঁ, অ্যাভারেজ, এই সব রেঞ্জগুলো সব চেঞ্জ হতে থাকছে। এই জায়গাটাকে আমরা মোটামুটি পৃথিবীর উপরিভাগ, পৃথিবীর বাইরের আবরণ বলি, যেটাকে আমরা সোজা কথায় ইংলিশে নামটা দিয়েছি কি ক্রাস্ট। ক্রাস্ট মানে হচ্ছে বহিরাবরণ। ক্রাস্ট একটা ইংরেজি কথা, ক্রাস্টের সঙ্গে জিওলজির কোনো সম্পর্ক কিন্তু খুব একটা কিছু নেই। ক্রাস্ট সোজা কথায় ক্রাস্ট একটা ইংরেজি কথা, ঠিক আছে। ক্রাস্ট যে কোনো কিছুর ক্রাস্ট হতে পারে। ক্রাস্ট মানে হচ্ছে বহিরাবরণ, যেটা বাইরের আবরণ সেটাকে বলে ক্রাস্ট। পৃথিবীর যে বহিরাবরণ যে ক্রাস্ট সেটা সলিড, সেটা ডার্ক, সেটা ব্রিটিল, মানে সেটা চকলেটের মতো পটপট করে যেভাবে চকলেট ভাঙছে সেরকম ভাবে, এই সরি বিস্কিট যেভাবে ভাঙছে পটপট করে সেইভাবে ভেঙে যাবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলছি, ব্রিটেল, এবং এটাকে আমরা নাম দিলাম কি ক্রাস্ট। তার ডেপথ হলো মোটামুটি 0 থেকে 35 কিলোমিটার গড় ডেপথ, অ্যাভারেজ ডেপথ, ঠিক আছে। ক্রাস্টের পরবর্তী যেখানে কম্পোজিশন এসে চেঞ্জ হয়, মেজর কম্পোজিশন যেখানে চেঞ্জ হয় সেটাকে আমরা বলি ম্যান্টেল। তাহলে এই যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে কি ম্যান্টেল লেয়ার। কতদূর অব্দি যাব? 2971, 2900, 2900 কিলোমিটার পর্যন্ত হচ্ছে গিয়ে ম্যান্টেল, ঠিক আছে। 2898 যদি খুব ভালো করে বলতে হয় তাহলে 2898, ঠিক আছে। সোজা কথায় আমরা অনেক সময় 2900 কিলোমিটার অ্যাভারেজ ধরে নেওয়া হয়, ঠিক আছে। এই অবধি হলো গিয়ে কি ম্যান্টেল, এবং এইখান থেকে শুরু করে বাকিটা, হ্যাঁ, বাকিটা মানে কতটা, এই অবধি, সেটা কত 6371, এটাকে আমরা ধরে নিচ্ছি কোর, ঠিক আছে। তাহলে তিনটে যে বেসিক ভাগ, 0 থেকে 35 মোটামুটি, 35 থেকে 2898 বা 2900 কিলোমিটার, তারপরে নেক্সট ভাগ হচ্ছে গিয়ে তোমার 6371 কিলোমিটার, বুঝতে পারলে। তাহলে এটা মোটামুটি 2900 যদি তুমি ধরো, আর এটাকে যদি তুমি 6300 ধরো, তাহলে কত হচ্ছে এখানে 2900, ওই 3400 কিলোমিটার, তাই না। মোটামুটি এই থিকনেসের হচ্ছে গিয়ে কোর, এই থিকনেসের হচ্ছে গিয়ে ম্যান্টেল, এবং এই থিকনেসের হচ্ছে গিয়ে ক্রাস্ট, বুঝে গেল। তাহলে তোমরা দেখবে যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় জায়গা জুড়ে যেটা আছে সেটা কিন্তু ম্যান্টেল, ঠিক আছে। কোরটার থিকনেসটা দেখে মনে করো না, কারণ কোরটা আছে কিন্তু খুব অল্প জায়গা জুড়ে, কোরটা কিন্তু এইটুকু জায়গা জুড়ে আছে, কিন্তু ম্যান্টেলটা অনেকটা জায়গা জুড়ে আছে, এটা পুরোটাই কিন্তু ম্যান্টেল হতে যাচ্ছে, ঠিক আছে। অনেকখানি জায়গা জুড়ে পৃথিবীর যে ক্রাস্ট ম্যান্টেল কোরের মধ্যে মেন যে জায়গাটা 83% ভলিউম কভার করে হচ্ছে কে ম্যান্টেল,
ঠিক আছে? তাহলে তিনটে লেয়ারের মধ্যে ভলিউমেট্রিক জিজ্ঞেস করা হয় সাধারণত, যে কে সব থেকে বেশি ভলিউম এবং মাস, কে সব থেকে বেশি কন্টেইন করে, দ্যাট ইজ ম্যান্টেল। ঠিক আছে? তাহলে ম্যান্টেলে পৃথিবীর মাস এবং ভলিউম সব থেকে বেশি প্রিজার্ভ হয়ে আছে কোথায়? ম্যান্টেলে। কত? মোটামুটি 83% ভলিউম এই ম্যান্টেল কিন্তু কভার করে। আর এই যে ক্রাস্ট, ক্রাস্ট খুবই থিন, এটা পৃথিবীকে একটা ব্ল্যাঙ্কেটের মতো কভার করে আছে, জাস্ট একটা ব্ল্যাঙ্কেটের মতো পৃথিবীকে জাস্ট ঢাকা দেওয়া আছে। পৃথিবীকে সব থেকে বেশি জায়গায় ছাদন করে হচ্ছে গিয়ে ক্রাস্ট, সব থেকে বেশি জায়গা কভার করে, এরিয়া কভার করে হচ্ছে ক্রাস্ট। কিন্তু যেহেতু এর থিকনেস খুব কম, তাই এর ভলিউমও খুব কম। বুঝতে পারলে? খুব পাতলা থিকনেসের একটা রিজিড আউটার লেয়ার হচ্ছে গিয়ে তোমার ক্রাস্ট। ঠিক আছে? ক্রাস্টের পরে ম্যান্টেল, তারপরে কোর। হলো? ক্রাস্টটাতে প্রথমে আসি, আগে ভালো করে ক্রাস্টটাকে বুঝবো, তারপর ভালো করে ম্যান্টেল বুঝবো, তারপর ভালো করে কোর বুঝবো। ঠিক আছে? কোনো অসুবিধা হচ্ছে? একবার মাইক অন করে বলো যদি কোথাও কিছু অসুবিধা হচ্ছে, আমি দেখি একটু কোথায় গেল সব। সায়ন, কোনো সমস্যা হচ্ছে? না স্যার। ঠিক আছে, আরেকটু বুঝতে পারছো? নেটওয়ার্ক প্রবলেম আছে বোধহয় আরিফা, যাই হোক ঠিক আছে। জি স্যার, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আর ওয়েদার খারাপ হতে পারে। রেকর্ডিং তো দেবো, তাতে ভালো করে দেখতে পাবে। প্রথমে যেটা আমরা আসবো সেটা হচ্ছে ভালো করে দেখবো ক্রাস্ট। ক্রাস্ট কতখানি, ক্রাস্ট কেন, ক্রাস্ট কি, সেগুলো দেখবো। ক্রাস্ট হচ্ছে গিয়ে তাহলে পৃথিবীর সব থেকে বাইরের লেয়ার, তাই তো? দেখো, পৃথিবীর সব থেকে বাইরের লেয়ার, এবং এইটা পৃথিবীর তোমার কতটুকু কন্টেইন করছে? মাত্র এটা কন্টেইন করছে 1% অফ ভলিউম। তাহলে ভলিউমের দিকে দেখতে গেলে মাত্র 1% অফ ভলিউম এবং 0.5% অফ আর্থের মাস, মানে খুবই খুবই নগণ্য, যাকে বলতে গেলে প্রায় নেই বলা চলে। ঠিক আছে? বলতে গেলে প্রায় নেই, কিছুই নেই। ঠিক আছে? খুবই অল্প জায়গা জুড়ে এটা তোমার ছড়িয়ে আছে। সেইটা হচ্ছে কি আমাদের কি? ক্রাস্ট। তাহলে দাঁড়াও, একটু দাঁড়াও, বড় করি। তাহলে মাত্র 1% ভলিউম এবং 0.5% তোমার হচ্ছে গিয়ে কভার করছে মাস, এইটুকু শুধুমাত্র। ঠিক আছে? এর থিকনেস যদি আমরা দেখি, তাহলে জায়গা অনুযায়ী 5 থেকে 70 কিলোমিটার পর্যন্ত এর ডেপথ হতে পারে। এর ডেপথের এর থিকনেস, কারণ শুরুটা 0 থেকে হচ্ছে বলে যেটাই ডেপথ দেখাচ্ছি সেটাই থিকনেস। ঠিক আছে? তাহলে 5 কিলোমিটার এই ক্রাস্টের থিকনেস হতে পারে, আবার জায়গা ভেদে 70 কিলোমিটার পর্যন্ত থিকনেস হতে পারে। ঠিক আছে? ক্রাস্টের যা শেপ, এই তো মনে করো পৃথিবীর ম্যান্টেলের মাথাটা, ওপরটা, তারপরে যদি ক্রাস্টটা দেখো, ক্রাস্টটা কোথাও এরকম আছে, কোথাও এরকম ধরনের আছে। এইটা হিমালয়ের চূড়া, হিমালয়, এইখানটা মনে করো ওশেন, বে অফ বেঙ্গল। ঠিক আছে? তাহলে ওশেন এবং মাউন্টেন মিলিয়ে তো ক্রাস্টটা তৈরি হচ্ছে। তাহলে যে হিমালয়ের চূড়ায় তুমি যদি যাও, এর থিকনেস তুমি দেখবে 70 থেকে 90 কিলোমিটার। এর থিকনেস হচ্ছে 70 থেকে 90 কিলোমিটার। ঠিক আছে? তাহলে হিমালয়ের উপরে যদি আমরা যাচ্ছি, তখন এর থিকনেস প্রচন্ড রকমের বেশি যাচ্ছে ক্রাস্টের। আর যদি আমরা ওশেন বেসিনের নিচে যাচ্ছি, এই জায়গায় এর থিকনেস 5 থেকে মাত্র 10 কিলোমিটার। বোঝা যাচ্ছে? তাহলে এই জন্য ক্রাস্টের থিকনেস খুব ভেরিয়েবল। ক্রাস্টের মধ্যে কোথাও লিকুইড, কোথাও সলিড, এই সমস্ত ব্যাপার আছে। ঠিক আছে? কোথাও কোনো জায়গাটা সেমি সলিড। তার জন্য পি ওয়েভের ভেলোসিটি কিন্তু ক্রাস্টের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ভেরি করতে পারে। তবে হ্যাঁ, ক্রাস্টের মধ্যে পি ওয়েভের ভেলোসিটি অবশ্যই লেস দেন 8 কিলোমিটার হতে হবে পি ওয়েভ। ঠিক আছে? তাহলে পি ওয়েভের ভেলোসিটি কিন্তু অবশ্যই ক্রাস্টের মধ্যে 8 কিলোমিটার পার আওয়ারের থেকে, 8 কিলোমিটার পার সেকেন্ডের থেকে কম হতে হবে। বোঝা যাচ্ছে? ক্রাস্টের মধ্যে কখনোই পি ওয়েভের ভেলোসিটি 8 কিলোমিটার পার করে না। 8 কিলোমিটার পার করা মানে তুমি ক্রাস্ট থেকে বেরিয়ে গিয়ে ম্যান্টেলের মধ্যে ঢুকে পড়ছো। ঠিক আছে? তাহলে পুরো ক্রাস্টের মধ্যে পি ওয়েভের ভেলোসিটি 5.6 থেকে মিনিমাম বলছি 4ও থাকে, 4 বা 5.6 কিলোমিটার পার সেকেন্ড থেকে 7.9 কিলোমিটার পর্যন্ত পার সেকেন্ড পর্যন্ত হতে পারে। ক্রাস্টটা শেষ কোথায় হচ্ছে?
ক্রাস্টটা যেখানে শেষ হচ্ছে মানে ম্যান্টেল যেখানে শুরু হচ্ছে সেই জায়গাটাকে আমরা একটা ডিসকন্টিনিউয়াস লেয়ার বলি, ডিসকন্টিনিউটি বলি, ঠিক আছে। তাহলে এই হলো উপরটা হলো গিয়ে ক্রাস্ট, ঠিক আছে, যার থিকনেস 5 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে, গড় থিকনেস আমরা ধরে নিচ্ছি 35 থেকে 40 কিলোমিটার, ঠিক আছে। তো সেইখানে তার যে লাস্ট বাউন্ডারিটা, সেই লাস্ট বাউন্ডারিটাকে আমরা কি বলছি? লাস্ট বাউন্ডারিটাকে আমরা বলছি মোহরোভিসিক ডিসকন্টিনিউটি, মোহরোভিসিক ডিসকন্টিনিউটি বা মোহ ছোট কথায় বলা হয়, ঠিক আছে। তাহলে এইটা হলো গিয়ে কি মোহরোভিসিক ডিসকন্টিনিউটি, কি একটা লাইন কার মধ্যে, ইন বিটুইন ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেল। মোহরোভিসিক ডিসকন্টিনিউটি পেরিয়ে গেলে মানেই তুমি ক্রাস্ট পেরিয়ে ম্যান্টেলে এসে প্রবেশ করলে। কিসের উপরে এই চেঞ্জগুলো হচ্ছে? কেমিস্ট্রির উপরে। তার মানে মোহরোভিসিক ডিসকন্টিনিউটির ওপরের কেমিস্ট্রি এবং তার নিচের কেমিস্ট্রি কমপ্লিটলি আলাদা, আলাদা বলেই এই যে ক্রাস্টে ভেলোসিটির চেঞ্জটা হচ্ছে এইটা হচ্ছে, ঠিক আছে। আদারওয়াইজ হতো না, আদারওয়াইজ এটা হতো না, ঠিক আছে। নেক্সট, এটা সরছে না কেন আবার? ঠিক আছে, ক্রাস্টের মেইনলি দুটো টাইপ আছে, ক্রাস্টের মেইনলি দুটো টাইপ আছে। কি কি টাইপ? একটাকে আমরা বলি কন্টিনেন্টাল ক্রাস্ট, একটাকে আমরা বলি ওশিয়ানিক ক্রাস্ট। একটাকে বলবো কন্টিনেন্টাল ক্রাস্ট, আর একটাকে বলবো ওশিয়ানিক ক্রাস্ট। তাহলে দুটো বেসিক টাইপের ক্রাস্ট হয়, ওশিয়ানিক ক্রাস্ট, কন্টিনেন্টাল ক্রাস্ট। এই যে ওশিয়ানিক ক্রাস্টের কথা বলছি বা কন্টিনেন্টাল ক্রাস্টের কথা বলছি, ওশিয়ানিক ক্রাস্ট এবং কন্টিনেন্টাল ক্রাস্টের কম্পোজিশন, থিকনেস সমস্ত কিছু আলাদা। ওশিয়ানিক ক্রাস্ট আগেই একবার বললাম, পৃথিবীতে যেগুলো ওশেন সেগুলো হলো ওশিয়ানিক ক্রাস্টের, ওশেনের নিচে যে ক্রাস্টটা আছে, যে যার উপরে ওশেনটা অবস্থিত, সেইটাকে আমরা বলি ওশিয়ানিক ক্রাস্ট, এবং তার খুব কাছেই ম্যান্টেলটা আছে। তাহলে তার থিকনেস খুব কম, তার থিকনেস 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত হয়, আমরা 10 কিলোমিটার পর্যন্ত ধরবো, ঠিক আছে। তাহলে ওশিয়ানিক ক্রাস্টের গড় থিকনেস যদি জিজ্ঞেস করা হয় তুমি কত বলবে? 10 কিলোমিটার বলবে, ঠিক আছে। কন্টিনেন্টাল ক্রাস্টের গড় থিকনেস অনেকখানি সরু থেকে মোটা অনেক কিছুই হতে পারে, এর ম্যাক্সিমাম থিকনেস 90 কিলোমিটার পর্যন্ত হতে পারে, 90 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আমরা কন্টিনেন্টাল ক্রাস্টের ক্ষেত্রে গড় থিকনেস 35 থেকে 40 কিলোমিটার ধরে নেব, ঠিক আছে। এটা কম্পোজিশনের দিক থেকেও পার্থক্য আছে। কন্টিনেন্টাল ক্রাস্ট যেটা বলছি সেটা কম্পোজিশনের দিক থেকে হালকা, লেস ডেন্স, এর ডেনসিটি কম, ঠিক আছে। ফেলসিক মিনারেলস দিয়ে তৈরি। কি মিনারেলস? ফেলসিক মিনারেলস দিয়ে তৈরি এবং লেস ডেন্স এরা। ফেলসিক মিনারেল বলতে কি জানো, কি বোঝায়? ফেলসিক যেমন হচ্ছে কি কোয়ার্টজ, ফেলসপার, এই ধরনের যে মিনারেল এদেরকে বলা হয় ফেলসিক মিনারেল। এরা কালারের দিক থেকে দেখতে গেলে লাইট কালার, ওজনের দিক থেকে দেখতে গেলে, মাসের দিক মানে ডেনসিটির দিক থেকে দেখতে গেলে ওজনে কম, ঠিক আছে। তাহলে এই যে হালকা লাইট কালারের মিনারেল দিয়ে তৈরি কোনটা? কন্টিনেন্টাল ক্রাস্টটা, কাজেই তার ডেনসিটি কম, বুঝতে পারছো। ওদিকে ওশেনিক ক্রাস্ট যেটা আছে সে বেসিক মিনারেলস দিয়ে বা ম্যাফিক মিনারেলস দিয়ে তৈরি। যেটা আমাদের ওশেনিক ক্রাস্ট সে কি দিয়ে তৈরি? ম্যাফিক মিনারেলস দিয়ে তৈরি, ঠিক আছে। ম্যাফিক মিনারেলস মানে হচ্ছে কি ফেরোম্যাগনেসিয়ান। ম্যাফিক মিনারেলস, ম্যাফিক মিনারেলস এর নাম থেকেই বুঝতে পারছো MA থেকে এসছে, MA টা, আর FI এটা এসছে থেকে FE থেকে। তাহলে FeMg রিচ, ম্যাগনেসিয়াম আয়রন রিচ কম্পোজিশনের দিয়ে তৈরি হচ্ছে কি তোমার এই ওশেনিক ক্রাস্ট। কাজে ওশেনিক ক্রাস্টের ডেনসিটি ডেফিনেটলি বেশি হবে। কন্টিনেন্টাল ক্রাস্টের গড় ডেনসিটি আমরা ধরে নেব কত? কন্টিনেন্টাল ক্রাস্টের গড় ডেনসিটি আমরা ধরে নেব 2.8 মতো, ঠিক আছে, মানে লেস দেন 3 ধরবো। আর এর ডেনসিটি 3 থেকে 3.1, ঠিক আছে, 3 থেকে 3.1 ওশেনিক ক্রাস্ট। বুঝা যাচ্ছে? তাহলে কন্টিনেন্টাল ক্রাস্ট কিন্তু হালকা, ওশেনিক ক্রাস্ট কিন্তু ভারী, ঠিক আছে। এর ফলে একটা খুব বিখ্যাত ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি যদি কখনো একটা কন্টিনেন্টাল ক্রাস্ট এবং একটা ওশেনিক ক্রাস্টের মধ্যে ধাক্কা হয় বা তারা পরস্পর কাছাকাছি আসে, তাহলে যেহেতু কন্টিনেন্টাল ক্রাস্টটা হালকা, ওশেনিক ক্রাস্টটা ভারী, তার জন্য কি হবে? কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশেনিক ক্রাস্টের ধাক্কায় ওশেনিক ক্রাস্টটা চলে যায় হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে, বোঝা যাচ্ছে? মনে করে এটা কন্টিনেন্টাল ক্রাস্ট, আমরা লিখলাম সিসি, আর একটা হচ্ছে ওশেনিক ক্রাস্ট, আমরা লিখলাম ওসি। এদের মধ্যে এরা কাছাকাছি আসছে এবং এদের মধ্যে ধাক্কা হচ্ছে। এই ধাক্কাটা হলে কি হবে? এই যে সিসি এর যেহেতু ডেনসিটি কম 2.7 2.8 মানে লেস দেন 3, আর এদিকে ওশেনিক ক্রাস্ট এর ডেনসিটি যেহেতু বেশি গ্রেটার দেন 3,
তাহলে কি হবে, এই ধাক্কাতে কি হচ্ছে, যখন এই ধাক্কাটা হলো এই ওশেনিক ক্রাস্টটা কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে চলে যায়। ঠিক আছে, ওশেনিক ক্রাস্টটা কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে ঢুকে যায়, কেন? ডেনসিটির জন্য। বুঝতে পারছো? যেমন ভাবে তেল আর জল যদি মেশাও, জলটা যেহেতু ভারী হচ্ছে তেলের থেকে, তো জলটা কি হবে, তেলের নিচে ডুবে যায়, তেলটা উপরে ভাসতে থাকে। সেরকম ওশেনিক আর কন্টিনেন্টাল ক্রাস্টের মধ্যে যখন ধাক্কা হয়, তখন ওশেনিক ক্রাস্টটা কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে ডুবে যাচ্ছে। ঠিক আছে, এই ঘটনাটাকে আমরা কি বলি, সাবডাকশন। কি বলি এটাকে? সাবডাকশন। তাহলে এই সাবডাকশন হওয়ার ফলে কি হবে, যেটা ওশেনিক ক্রাস্ট সেটা ডিস্ট্রাকশন হবে, সেটা নষ্ট হয়ে যাবে, সেটা কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে ঢুকে যাবে। এখন কোনো একটা পাথরের টুকরো, মানে ওশেনিক ক্রাস্ট তো পাথর দিয়ে তৈরি, কেমন ধরনের পাথর? ওই ম্যাফিক মিনারেলস ওয়ালা রক দিয়ে তৈরি। ঠিক আছে, মানে ব্যাসল্টিক কম্পোজিশনের রক দিয়ে তৈরি, ভারী, ডেনসিটি বেশি। সে যখন নিচে চলে গেল, তার মধ্যে বাড়বে হচ্ছে গিয়ে প্রেসার, তার মধ্যে বাড়বে হচ্ছে গিয়ে টেম্পারেচার। যে কোনো বডি যখন বারিয়াল হয়, যখন চাপা পড়ে যায়, তখন তার মধ্যে প্রেসার টেম্পারেচারটা বাড়ে। ঠিক আছে, প্রেসার টেম্পারেচার বাড়লে কি হবে, জিনিসটা মেল্ট হতে শুরু করবে। তাই এই ওশেনিক ক্রাস্ট যখন এর নিচে সাবডাক্ট হলো, তখন কি হচ্ছে, কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে যখন সাবডাক্ট হলো, তখন এর মেল্টিং হচ্ছে, মেল্টিং হয়ে লাভা ম্যাগমা তৈরি হচ্ছে। সেই ম্যাগমাটা আবার অবশ্য উপরে বাইরে বেরিয়ে এসে এখানে ভলকানো তৈরি করবে। ঠিক আছে, কোথায় ভলকানো তৈরি হবে? কন্টিনেন্টাল ক্রাস্টের উপরে। সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই যে সেটআপটা, এই সেটআপটাতে কি হচ্ছে, ওশেনিক ক্রাস্টটা মেল্টিং হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কন্টিনেন্টাল ক্রাস্ট কি কখনো মেল্টিং হয়ে নষ্ট হতে পারে? হবে না। তার কারণ কন্টিনেন্টাল ক্রাস্ট কখনোই সাবডাক্ট হয় না, কন্টিনেন্টাল ক্রাস্ট কখনোই কারোর নিচে চাপা পড়ে না। হালকা তো, ওশেনিক ক্রাস্টে কি হচ্ছে, কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে চাপা পড়ছে। তাই ওশেনিক ক্রাস্ট আমরা একটা নির্দিষ্ট এজের অবধি পাই, মানে বয়স অবধি পাই, কিন্তু কন্টিনেন্টাল ক্রাস্ট কিন্তু আমরা তোমার কোনো বয়সের কোনো মানে নেই, লিমিটেশন নেই। পৃথিবী যেদিন থেকে ক্রাস্ট তৈরি হওয়া শুরু হয়েছে, যেদিন থেকে রক তৈরি হওয়া শুরু হয়েছে, কন্টিনেন্টাল ক্রাস্টের তুমি স্যাম্পল সেদিন থেকেই পেতে পারো। ওশেনিক ক্রাস্টের স্যাম্পল কিন্তু ওই রকম পাওয়া যায় না, কারণ ওশেনিক ক্রাস্ট কিন্তু কিছুদিন অন্তর অন্তর নষ্ট হয়ে যায়, কন্টিনেন্টাল ক্রাস্টের সঙ্গে ধাক্কা খায় এবং নিচে চাপা পড়ে যায়। ঠিক আছে, তাই ওশেনিক ক্রাস্টের বয়সের একটা লিমিট আছে। কত? সেই লিমিট 160 মিলিয়ন ইয়ার্স। 160 মিলিয়ন ইয়ার্সের পুরনো কোনো ওশেনিক ক্রাস্ট এখনো পর্যন্ত কখনোই পাওয়া যায়নি, ভবিষ্যতে পাওয়া যাওয়ার কোনো আশাও নেই। তার কারণ আমরা মনে করি 160 মিলিয়ন ইয়ার্সের মধ্যে প্রত্যেকটা ওশেনিক ক্রাস্ট কোনো না কোনো কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে চাপা পড়বেই, সাবডাকশন জোনে গিয়ে চাপা পড়ে নষ্ট হয়ে যায়। তাই 160 মিলিয়ন ইয়ার্সের পুরনো ওশেনিক ক্রাস্ট পাওয়া যায় না। কিন্তু কন্টিনেন্টাল ক্রাস্টের কথা বলতে গেলে, কন্টিনেন্টাল ক্রাস্টের কোনো বয়সের ঠিকানা নেই। যবে থেকে পৃথিবীতে রক তৈরি হওয়া শুরু হয়েছে, মানে সেটা প্রায় 4 বিলিয়ন ইয়ার্স। 4 বিলিয়ন ইয়ার্স, পৃথিবী তৈরি হয়েছে 4.6, তারপরে রক তৈরি হয়েছে মোটামুটি 4 বিলিয়ন ইয়ার্স। তো এই 4 বিলিয়ন ইয়ার্সের বয়সের পর্যন্ত এখনো পর্যন্ত রক আমরা পেয়েছি। কোথা থেকে পেয়েছো? ওশেনিক ক্রাস্ট থেকে? নেভার, কখনো সম্ভব নয়। পেয়েছি আমরা কন্টিনেন্টাল ক্রাস্ট থেকে। ঠিক আছে, কন্টিনেন্টাল ক্রাস্টে পুরনো রক পাওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশেনিক ক্রাস্টের মধ্যে বেশ কিছু ডিফারেন্সেস আমরা লক্ষ্য করতে পারছি। প্রথমত কম্পোজিশনের ডিফারেন্স। কম্পোজিশনের ডিফারেন্স আমরা দেখলাম যে কন্টিনেন্টাল ক্রাস্ট ফেলসিক মিনারেলস ওয়ালা কিছু রক দিয়ে তৈরি। ঠিক আছে, ওই উল্টো দিকে ওশেনিক ক্রাস্ট বেসল্টিক রক বা ম্যাফিক রক দিয়ে তৈরি। ডেনসিটির পার্থক্য দেখলাম, ডেনসিটির পার্থক্য কন্টিনেন্টাল ক্রাস্টে 3-এর কম, ওইদিকে ওশেনিক ক্রাস্টে 3-এর বেশি, মানে ওশেনিক ক্রাস্ট বেশি ডেন্স। ঠিক আছে, বয়সের পার্থক্য দেখতে পাচ্ছি। কন্টিনেন্টাল ক্রাস্টের বয়স যা ইচ্ছে তাই হতে পারে, 0 থেকে শুরু করে 4 বিলিয়ন ইয়ার্স পর্যন্ত এভরিথিং, সমস্ত রকমের বয়সের কন্টিনেন্টাল ক্রাস্ট পাওয়া যাওয়া সম্ভব। কিন্তু ওশেনিক ক্রাস্টের ম্যাক্সিমাম বয়স 160 মিলিয়ন ইয়ার্স, নট বিলিয়ন, মিলিয়ন ইয়ার্স। 160 মিলিয়ন ইয়ার, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। ঠিক আছে, 1 মিলিয়ন মানে 10 লাখ। ঠিক আছে, তাহলে তো সেইটা হচ্ছে কি তোমার মিলিয়ন বলছে। তাহলে 160 মিলিয়ন ইয়ার্স পর্যন্ত তুমি ম্যাক্সিমাম ওশেনিক ক্রাস্ট পেতে পারো। তার থেকে পুরনো ওশেনিক ক্রাস্ট পাওয়া কিন্তু কোনো মতেই সম্ভব নয়। বোঝা যাচ্ছে? বুঝতে পারলে? কম্পোজিশন গুলো একটু আমরা দেখি। যদি আমরা কম্পোজিশনের কথায় আসি, তাহলে এই যে পৃথিবীর সমগ্র পৃথিবীর বাল্ক আর্থ কম্পোজিশন, বাল্ক আর্থ কম্পোজিশন তো পাওয়া সম্ভব নয়। মানে আমরা যদি কন্ড্রেটিক মেটিওরাইটের কম্পোজিশনটা ধরি, সেটাই বাল্ক আর্থের কম্পোজিশন বলে মনে করা হয়। এখন তো আর বাল্ক আর্থের কম্পোজিশন নেই, এখন তো কাস্ট মেন্টাল কর হয়ে গেছে। তুমি বাল্ক আর্থের একটা রিপ্রেজেন্টেটিভ রক কোথা থেকে তুলে আনবে? যে রকটাই তুলে আনবে সেখান থেকে কাস্ট বেরিয়ে গেছে, এবং আইদার সেখান থেকে কাস্ট মানে আলাদা হয়ে গেছে বা কোর আলাদা হয়ে গেছে।
একদম প্রিমিটিভ কম্পোজিশনের রক তো পৃথিবীতে পাওয়া সম্ভব নয়। তোমার করে একটা কন্ড্রিটিক একটা মেটিওরাইট পাওয়া গেল, তার কম্পোজিশন যদি আমরা বিচার করি তাহলে দেখবো তাতে সব থেকে বেশি থাকে কি আয়রন। তাতে আমার সব থেকে বেশি থাকে কি, তাতে সব থেকে যেটা বেশি থাকে সেটা হলো গিয়ে এই আয়রন। ঠিক আছে, আয়রন হচ্ছে গিয়ে সব থেকে বেশি, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে সিলিকন, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা যদি এইভাবে তুলনা করি পৃথিবীর সমগ্র পৃথিবীর মাথায় রেখো, সমগ্র পৃথিবীর কথা বলছি, বাল্ক কেমিক্যাল কম্পোজিশনের কথা যদি ভাবি, তাহলে আমাদের পৃথিবীতে মেনলি যদি দেখো তোমার 7টা কম্পোজিশন পাবে, মানে 7টা এলিমেন্টস পাবে, যাই দিয়ে মোটামুটি পৃথিবী তৈরি হয়ে গেছে। যার মধ্যে মেন থাকছে হচ্ছে কি আয়রন, সেটা আমি দেখতে পাচ্ছি 32.9% টোটালের। ঠিক আছে, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে 30.7। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কি তোমার সিলিকন, সেটা হচ্ছে কি তোমার 15.5%। আর নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, সেইটা রয়েছে তোমার 14.2%। এগুলো যোগ করে মোটামুটি দেখবে 100-র কাছাকাছি হয়ে যাচ্ছে। যেটা হচ্ছে না সেটা হচ্ছে কার জন্য, এই কটার জন্য। এদেরকে যোগ করলে মোটামুটি 100-র কাছাকাছি হয়ে যাবে। এই 7টা এলিমেন্ট দিয়ে পৃথিবী মোটামুটি সমগ্রভাবে তৈরি, গোটা পৃথিবী, নট ক্রাস্ট, নট ম্যান্টেল, নট কোর, আমি কারোর নাম করছি না, গোটা পৃথিবী। গোটা পৃথিবী মেনলি এই 7টা মেজর এলিমেন্ট দিয়ে তৈরি, এবং যার মধ্যে সব থেকে বেশি আছে কি আয়রন, তারপর অক্সিজেন, তারপরে সিলিকন, তারপর ম্যাগনেসিয়াম। একদম শর্ট কোশ্চেনের জন্য রেডি করো, তৈরি করো। পৃথিবীতে বাল্ক কেমিক্যাল কম্পোজিশনের জন্য সব থেকে মেজর যে এলিমেন্ট সেটা হচ্ছে আয়রন। তাহলে গোটা পৃথিবীতে সব থেকে বেশি আছে কি আয়রন, তারপর অক্সিজেন, তারপর সিলিকন, তারপর ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তাহলে এটা যদি গোটা পৃথিবীর কম্পোজিশন হয় তাহলে কি আমাদের এই দিয়ে তো আমাদের চলবে না, কারণ কম্পোজিশন তো আমাদের আবার চেঞ্জ হয়েছে। কম্পোজিশন তো আমাদের আবার চেঞ্জ হয়েছে, মানে কম্পোজিশন চেঞ্জ হয়েছে মানে তো আমার ডিফারেন্সিয়েশন হয়েছে আবার। তাহলে ডিফারেন্সিয়েশন হয়ে পরে ক্রাস্টে কতটুকু গেল, ম্যান্টেলে কতটুকু গেল, কোরে কতটুকু গেল, সেগুলো দেখতে হবে। এখন আমরা ক্রাস্ট করছি, ক্রাস্টটা দেখে নিই প্রথমে, ক্রাস্টে কতটুকু গেল। ক্রাস্টে কিন্তু আয়রন বললাম আমরা ওখানে সব থেকে বেশি ছিল, ক্রাস্টে কিন্তু আয়রন সব থেকে ডমিনেটেড নয়। ক্রাস্টে সব থেকে ডমিনেটেড হচ্ছে কি অক্সিজেন, 46.10। এখানটায় দেখো মোটামুটি অর্ধেকের থেকে প্রায় অর্ধেক জায়গা দখল করে বসে আছে কে, অক্সিজেন। ঠিক আছে, তাহলে ক্রাস্টে সব থেকে অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কোনটা, অক্সিজেন। তারপরে কি আসছে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে আসছে আয়রন। বুঝতে পারছো, তাহলে গোটা পৃথিবীর রেসপেক্টে ভাবতে গেলে আয়রন থেকে টপে, কিন্তু অনলি ক্রাস্টের কথা ভাবলে আয়রনটা চলে আসছে নাম্বার 4-এ, সেখানে অক্সিজেনটা চলে যাচ্ছে সব থেকে ওপরে। বুঝতে পারলে, অক্সিজেন চলে যাচ্ছে টপে। তাহলে এইটা থেকে আমরা ডেফিনেটলি বুঝতে পারছি যে পৃথিবীর বাল্ক কম্পোজিশন এবং পৃথিবীর কাস্টের কম্পোজিশন যখন আলাদা, ডিফারেন্সিয়েশনটা কিন্তু মিথ্যা কথা নয়, এটা কিন্তু হয়েছে। যদি না হতো তাহলে মেটিওরাইটের সঙ্গে খাপে খাপ মিলে যেত, কন্ড্রিটিক মেটিওরাইটের সঙ্গে খাপে খাপ মিলে যেত, সেটা মিলছে না। ক্রাস্টে যে রকগুলো পাচ্ছি সেখানে আমি দেখছি ক্রাস্টাল রকে এলিমেন্টের যখন বিচার করা হচ্ছে তখন দেখা যাচ্ছে অক্সিজেন টপ মোস্ট। কেমন করে হলো, গোটা পৃথিবীতে বা গোটা কন্ড্রাইটে যদি আমরা দেখি, কন্ড্রাইট মেটিওরাইট যদি দেখি, সেখানে তো আয়রন সব থেকে বেশি থাকার কথা ছিল। তাহলে গেল কোথায়, গেছে, আয়রনটা আছে। টোটাল কম্পোজিশন যদি দেখি তাহলে কিন্তু আয়রনটা আছে, আয়রনটা কোথাও যায়নি। বুঝতে পারলে, মেটিওরাইটের যে কম্পোজিশন আর পৃথিবীর টোটাল কম্পোজিশন দুটো কিন্তু তুলনা করলে সমান, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্রাস্টের যদি একটা রক থাকে তার সঙ্গে মেটিওরাইটের তুলনা করলে কিন্তু সমান হবে না। তাতে আমি দেখছি আয়রনটা নাম্বার 4-এ চলে গেছে। তার মানে এই যে বলছি প্রিমোডিয়াল ডিফারেন্সিয়েশন দ্যাট হ্যাপেন্ড, সেটা হয়েছে, সেটা মিথ্যা কথা নয়। বোঝা যাচ্ছে? তাহলে এটাও একটা আমাদের শর্ট কোশ্চেনের জন্য রেডি করতে হবে যে পৃথিবীতে ক্রাস্টে সব থেকে অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কোনটা, দ্যাট ইজ অক্সিজেন, দেন সিলিকন, দেন অ্যালুমিনিয়াম, দেন আয়রন। ঠিক আছে? এটাকে কি করে সরানো যাবে সেটাই। এই তো, তাহলে এখনো পর্যন্ত আমরা, হ্যাঁ অবশ্যই এই যে জিনিসটা দেখলাম, এইটা কিন্তু কন্টিনেন্টাল ক্রাস্টের মোটামুটি। ঠিক আছে, কন্টিনেন্টাল ক্রাস্টে এই যে অক্সিজেন গুলো বলছি, এটা মোটামুটি কন্টিনেন্টাল ক্রাস্টের কথা চিন্তা করবেন। ঠিক আছে, অক্সিজেন, সিলিকন, এগুলো কন্টিনেন্টাল ক্রাস্টে। ঠিক আছে, তার কম্পোজিশন কি, মানে তার সম্পর্কে একটু ভালো করে আমরা এখন জানবো কন্টিনেন্টাল ক্রাস্ট সম্পর্কে। কন্টিনেন্টাল ক্রাস্ট কি, কতখানি থিকনেস থাকে, কতখানি কি থাকে, সেগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে,
বেশ, কন্টিনেন্টাল ক্রাস্ট তাহলে তার থিকনেস ম্যাক্সিমাম কতটুকু হবে? তার থিকনেস হতে পারে 0 থেকে শুরু করে 90 কিলোমিটার পর্যন্ত থিকনেস হতে পারে। তার গড় আমরা ধরছি 35 কিলোমিটার। ঠিক আছে, তাহলে কন্টিনেন্টাল ক্রাস্টের গড় থিকনেস কত? 35 কিলোমিটার। মোহর গড় ডেপথ কত? মোহ, কেননা কন্টিনেন্টাল ক্রাস্টের পরে তুমি মোহতে ঢুকে যাবে, কন্টিনেন্টাল ক্রাস্টের পরে তুমি মোহতে ঢুকে যাবে। তো কন্টিনেন্টাল ক্রাস্টের ক্ষেত্রে আমরা মোহর ডেপথ ধরি হচ্ছে গিয়ে এই 35 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 35 কিলোমিটার হচ্ছে গিয়ে কন্টিনেন্টাল ক্রাস্ট। এটা পেরিয়ে গেলেই ম্যান্টেল ঢুকে যাবো। ওশেনিক ক্রাস্টের ক্ষেত্রে গল্পটা আলাদা। ওশেনিক ক্রাস্টের ক্ষেত্রে 0 থেকে 10 কিলোমিটার তার গড় থিকনেস। ঠিক আছে, এভারেজ এর মধ্যেই পাওয়া যায়। তাহলে এর নিচে গেলে কিন্তু মোহ পেয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বলছি ক্রাস্টের থিকনেস জায়গায় জায়গায় বিভিন্ন রকম ভাবে ভ্যারি করতে পারে। ঠিক আছে, তাহলে এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট ওপরের যে জায়গাটা, এই জায়গাটা কি দিয়ে তৈরি হলো? এটা তৈরি হলো ফেলসিক মিনারেলস দিয়ে। ফেলসিক মিনারেলস দিয়ে, ফেলসিক মিনারেলস দিয়ে। ঠিক আছে, ফেলসিক মিনারেলস বলতে আগেও বললাম তোমাকে কোয়ার্টজ, ফেলসপার, এইসব মিনারেলস গুলো দিয়ে এটা কিন্তু তৈরি। বোঝা যাচ্ছে? গড় কম্পোজিশন যদি আমরা ধরি, একটা রকের তো নাম বলতে হবে যার মতো এর কম্পোজিশন। সে একটা যদি গড় রকের নাম বলো, তাহলে সেই রকটার নাম হতে পারে কি? গ্রানো ডায়োরাইট। ঠিক আছে, গ্রানোডায়োরাইট এটা পাথরের নাম, এটা রকের নাম, এটা ইগনিয়াস রকের নাম। ঠিক আছে, গ্রানোডায়োরাইট রকটা বেসিক্যালি গ্রানাইট রকের মতোই আর কি। কেমন, কোথায় তৈরি হয়? পৃথিবীর ভেতরে তৈরি হয়, পৃথিবীর অভ্যন্তরে তৈরি হয়। এটা একটা ইন্ট্রুসিভ রক। ঠিক আছে, ইগনিয়াস রক 3 রকমের হয়, ইন্ট্রুসিভ, এক্সট্রুসিভ, হিপাবাসাল। ঠিক আছে, নিঃসারী, উদ্বেদী, এসব শুনেছো তো। এক্সট্রুসিভ, ইন্ট্রুসিভ এবং হিপাবাসাল রক। এক্সট্রুসিভ মানে যারা বাইরে তৈরি হয়, যে সমস্ত রক পৃথিবীর ক্রাস্টের বাইরে এসে লাভাটা, গলন্ত ফুটন্ত লিকুইডটা ভেতর থেকে, পৃথিবীর ভেতর থেকে পৃথিবীর বাইরে এসে সলিডিফাই হয়ে রকটা তৈরি হয়। ঠিক আছে, তাদেরকে আমরা বলি এক্সট্রুসিভ রক। যারা যখন এই লিকুইড মেটেরিয়ালটা পৃথিবীর ভেতরেই ঠান্ডা হয়ে জমে যাচ্ছে, তখন থেকে আমরা বলছি ইন্ট্রুসিভ রক, মানে পৃথিবীর বেশ কিছুটা গভীরে, ডেপথে। আর যদি ইন বিটুইন কোথাও আস্তে আস্তে ইন্ট্রুসিভ থেকে বাইরে আস্তে আস্তে ইন বিটুইন পাথে মাঝখানে যদি কোথাও সলিডিফাই হয়, তাহলে তাকে আমরা বলি হিপাবাসাল। ঠিক আছে, তাহলে এই যে গ্রানোডায়োরেটিক, এই যে কম্পোজিশনটা বলছি, বা আরেকটা রকের নাম আছে যাকে আমরা বলি অ্যান্ডেসাইট, অ্যান্ডেসিটিক রক। সেই অ্যান্ডেসিটিক বা গ্রানোডায়োরেটিক কম্পোজিশনের গড় কম্পোজিশন হচ্ছে কার? কন্টিনেন্টাল ক্রাস্টের। এই রকটার মধ্যে কি কি মিনারেল থাকে? এই রকটার মধ্যে মিনারেল হিসেবে থাকে হচ্ছে গিয়ে কোয়ার্টজ, ফেলসপার। ঠিক আছে, কোয়ার্টজ, ফেলসপার। ফেলসপারের মধ্যে আর কিছু অ্যাসেসরি মিনারেল থাকে, সেগুলো বাদ দাও। কোয়ার্টজ আর ফেলসপার মেনলি থাকে। ফেলসপারের মধ্যে যদি আমরা দেখি, 2 রকমের ফেলসপার হয়, অ্যালকালি ফেলসপার এবং প্যাজিওক্লেস ফেলসপার। প্যাজিওক্লেস ফেলসপারটা বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, তাহলে এই রকটা, তাহলে আমাদের গড় কেমিক্যাল কম্পোজিশনটা কি রকম? কন্টিনেন্টাল ক্রাস্টের গ্রানোডায়োরেটিক, মানে তার মধ্যে কোয়ার্টজ মেনলি থাকবে। গ্রানোডায়োরেটিক বলো বা গ্রানাইট বলো, দুটো রকের মধ্যে কোয়ার্টজের পরিমাণ 20 থেকে 65 পর্যন্ত হতেই হবে। মানে 20-র নিচে কিছুতেই যাওয়া যাবে না, 65 এর উপরেও যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে একটা একটা গ্রেটার দেন 20%, হ্যাঁ, মানে পুরো রক্তের মধ্যে যদি তুমি মনে করতে পারো যে ভলিউমের দিক থেকে যদি টোটাল 100 হয়, তার মধ্যে মিনিমাম 20 কোয়ার্টজ থাকবে, ম্যাক্সিমাম 65 কোয়ার্টজ থাকবে। ঠিক আছে, ফেলসপার যেটা থাকবে, 2 রকমের ফেলসপার থাকে রকের মধ্যে, অ্যালকালি ফেলসপার, প্যাজিওক্লেস ফেলসপার। গ্রানাইটিক রকে থাকে অ্যালকালি ফেলসপার, প্যাজিওক্লেস ফেলসপার। তার মধ্যে গ্রানোডায়োরেটে প্যাজিওক্লেস ফেলসপারটা থাকবে হচ্ছে গিয়ে সবথেকে বেশি। ঠিক আছে, সেটা মানে অ্যালকালি ফেলসপারের থেকে প্যাজিওক্লেস ফেলসপারের পরিমাণ চলে যাবে বেশি। সেই টাইপের একটা রক হচ্ছে গ্রানোডায়োরেট, এবং এই রকটার মতো গড় কম্পোজিশন ধরে নিচ্ছি আমরা কার? কন্টিনেন্টাল ক্রাস্টের। বুঝা গেল? তাহলে কন্টিনেন্টাল ক্রাস্টের গড় কম্পোজিশন অ্যান্ডেসিটিক বা গ্রানোডায়োরেটিক। ঠিক আছে, নেক্সট এই যে এসবগুলো নোটসটাতেও লেখাও আছে, তোমরা নোটসটাতে পাবে। ঠিক আছে, নেক্সট কন্টিনেন্টাল ক্রাস্টের বয়স সম্পর্কে আমি বললাম। কিছু কিছু কন্টিনেন্টাল ক্রাস্ট আছে যারা বয়সে প্রচুর মানে এজেড। কত অবধি হতে পারে? ম্যাক্সিমাম 4 বিলিয়ন ইয়ার্স, তার বেশি কিন্তু এজটা পসিবল নয়। তার কারণ তার আগে পৃথিবীতে রক তৈরি হয়নি, যদিও হয়ে থাকে ক্রাস্ট তৈরি হয়নি।
যদিও বা হয়ে থাকে, সেই ক্রাস্টটা রেমেনেন্টস বলে এখন আর কিছু নেই, এই ক্রাস্টটা নষ্ট হয়ে গেছে, পার্শিয়াল মেল্টিং হয়ে এই ক্রাস্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সেই ক্রাস্টের রেমেনেন্ট পুরনো, তার থেকে পুরনো ক্রাস্টের রেমেনেন্ট নেই। আমরা যেটুকু ম্যাক্সিমাম পাই সেটা হচ্ছে 4 বিলিয়ন ইয়ার্স। তাহলে তার থেকে বেশি পুরনো রক কিন্তু আমরা পাইনি। আমরা পৃথিবীতে যে রক পেয়েছি, রক হিসেবে যে আমরা সব থেকে পুরনো পেয়েছি, সেইটা আমরা এখন অবশ্য পাওয়া যাচ্ছে, দিনে দিনে এই ডেটটা চেঞ্জ হতে থাকবে, মানে এটা তো দিনে দিনে যত আবিষ্কার হবে ততই ভালো। তা এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি সেটা 3.8 বিলিয়ন ইয়ার্সটা কনফার্ম, কিন্তু তাছাড়াও 4.2 বিলিয়ন ইয়ার্সও বলা হচ্ছে, 4.1 4.2 বিলিয়ন ইয়ার বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা খুব আশ্চর্য কিছু নেই, এটা ছোটনাগপুর মালভূমি, মাত্র আমাদের কল্যাণেশ্বরী সেখানে পাবে, মাত্র আমাদের পুরুলিয়া, এমন কিছু ব্যাপার না, সেখানেই আমরা 4.2 বিলিয়ন ইয়ার্সের রক পাচ্ছি, কানাডা, হ্যাঁ এগুলোকে আমরা পাচ্ছি, ঠিক আছে। তো সেইখানে সেই সব জায়গায় এর থেকে পুরনো রক কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। আর পৃথিবীতে যে সব থেকে পুরনো জিনিস আমরা পেয়েছি সেটা হচ্ছে 4.4 বিলিয়ন ইয়ার্স তার বয়স। সেটা একটা কি জানো, সেটা একটা জারকানের ক্রিস্টাল। জারকান একটা মিনারেল যার সংকেত হচ্ছে গিয়ে ZrCO3, ঠিক আছে, ZrCO3, জার্কোনিয়াম একটা এলিমেন্ট, জেডার, তার কার্বনেট, সেইটাকে আমরা বলি জারকান, সেটা একটা মিনারেল। সেই মিনারেলটাকে আমরা পেয়েছি, সেটা কোন রকের মধ্যে ছিল সেই রকটাকে আমরা পাইনি, এটা একটা সেডিমেন্টারি রকের মধ্যে পাওয়া গেছে। সেডিমেন্টারি রক তো পুরনো রক নয়, সেডিমেন্টারি রক পরে কোনো কিছু থেকে ভেঙে গিয়ে তৈরি হয়, পাললিক শিলা কোনো কিছু থেকে ভেঙে গিয়ে তৈরি হয়, তো তার মধ্যে আমরা জারকানটা পেয়েছি। তাহলে সেই জারকানটা কিন্তু অ্যাকচুয়ালি অন্য কোনো কারোর টুকরো কোথাও থেকে এসেছে, তাহলে যার টুকরো সে আরো পুরনো, সেটাকে আমরা পাইনি। তাই আমরা রকের বয়স কিন্তু 4.4 বিলিয়ন ইয়ার্স বলতে পারি না, 4.4 বিলিয়ন ইয়ার্স রকটাকে আমরা খুঁজে পাইনি। যেটা পেয়েছি সেই রক থেকে ভেঙে এসেছে একটা জারকনের টুকরো, একটা সেডিমেন্টারি রকের মধ্যে সেটা আটকা পড়েছে, সেই রকটাকে আমরা পেয়েছি। তাই ওল্ডেস্ট ডেটেড মেটেরিয়াল বলতে গেলে আমরা এই জারকনটার কথা বলবো, কিন্তু ওল্ডেস্ট ডেটেড রক বলতে গেলে আমরা 3.8 বা 4 বিলিয়ন ইয়ার্স পর্যন্তই বলবো। রক আমরা ওই পর্যন্ত পেয়েছি, হ্যাঁ এলিমেন্টটা মিনারেলটা পেয়েছি, সেটা তার করসপন্ডিং রকটাকে পাইনি, রকটা ভেঙে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কন্টিনেন্টাল ক্রাস্টের বয়স সম্বন্ধে একটা গোলমাল আছে। এই যে বললাম 4.4 বিলিয়ন ইয়ার্সের যে জারকান ক্রিস্টালটা পাওয়া গেছে, সেটা একটা মেটামরফোজড স্যান্ডস্টোন থেকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে জানো? সেটা পাওয়া গেছে অস্ট্রেলিয়ার জ্যাক মাউন্টেন বলে একটা জ্যাক হিল, ঠিক আছে, সেখানে পাওয়া গেছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার, ঠিক আছে। সেইখান থেকেই পুরনো এটা পাওয়া গেছে। একটা শর্ট কোশ্চেনের জন্য এটাকেও জিকে হিসেবে প্রিপেয়ার করতে পারবে, ঠিক আছে, হলো। তাহলে এইটা হলো গিয়ে কন্টিনেন্টাল ক্রাস্টের বয়সের ব্যাপার। কন্টিনেন্টাল ক্রাস্টের ডেনসিটির একটা ব্যাপার আছে, ডেনসিটি কন্টিনেন্টাল ক্রাস্টের খুবই তুলনামূলকভাবে কম, ঠিক আছে। কন্টিনেন্টাল ক্রাস্টের বয়স এতখানি হচ্ছে কেন? তার কারণ কন্টিনেন্টাল ক্রাস্ট কোনোদিনই ডিস্ট্রাক্টেড হচ্ছে না, সাবডাক্টেড হচ্ছে না, সে কখনোই সবসময় কারোর না কারোর উপর চেপে যাচ্ছে হালকা বলে, ঠিক আছে। তাই এর ডিস্ট্রাকশন নেই বলে আমরা পুরনো কন্টিনেন্টাল ক্রাস্টটাকে পাচ্ছি। পুরনো ওশিয়ানিক ক্রাস্ট কি পাওয়া যেত না? যেত, যদি না ডিস্ট্রাক্টেড হতো তখন। ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, সময় লাগছে কত? মাত্র 160 মিলিয়ন ইয়ার্স। তাহলে তার থেকে পুরনো ওশিয়ানিক ক্রাস্ট আমরা পেলাম না, বুঝে গেল? তার থেকে পুরনো কন্টিনেন্টাল ক্রাস্ট আমরা পাচ্ছি, ওশিয়ানিক ক্রাস্ট কিন্তু আমরা পাচ্ছি না। কন্টিনেন্টাল ক্রাস্টের মধ্যে আবার থাকে দুটো লেয়ারিং, কন্টিনেন্টাল ক্রাস্টের মধ্যে থাকে দুটো লেয়ারিং, বুঝতে পারছো? আমরা পৃথিবীর ক্রাস্টের কথা বলছি, পৃথিবীর ক্রাস্টের ডাইরেক্ট স্যাম্পল তুলে আনা সম্ভব, মানে রক তুলে আনা সম্ভব। এই সমস্ত জিনিস আবিষ্কার হওয়ার আগেই দুই ধরনের রক বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিলেন। একটা রকের কম্পোজিশন হচ্ছে অ্যাসিডিক কম্পোজিশন, যাতে সিলিকার পরিমাণটা, সিলিকা মানে SiO2 অক্সাইড, তাই তো, সিলিকনের অক্সাইড, এটাকে বলে সিলিকা। তো এই সিলিকার পরিমাণটা এক ধরনের রকে খুব বেশি, তাদেরকে আমরা বলি অ্যাসিডিক রক। আর এই সিলিকার পরিমাণটা এক ধরনের রকে কম, তাদেরকে আমরা বলি বেসিক রক। উদাহরণ হিসেবে তুমি বলতে পারো একটা অ্যাসিডিক রকের নাম গ্রানাইট, বা এই একটু আগে বললাম গ্রানোডায়ারাইট, সেটাও চলতে পারে। বেসিক রকের নাম হিসেবে আমরা বলতে পারি তোমার গ্যাব্রো। এই যে গ্রানাইট এবং গ্যাব্রো দুটো রকই একটা অ্যাসিডিক, একটা বেসিক রক, কিন্তু এরা পৃথিবীর অভ্যন্তরে তৈরি হয়, মানে এরা ইন্ট্রুসিভ ইগনিয়াস রক, পৃথিবীর ভেতরে তৈরি হয়, ডেপথে তৈরি হয়, ম্যাগমা চেম্বারের কাছাকাছি তৈরি হয়, ঠিক আছে। তাহলে এরা ডেপথে তৈরি হয়। ঠিক এই কম্পোজিশনের ম্যাগমাটা যদি পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভেতরে ম্যাগমা চেম্বারের কাছাকাছি সলিডিফাই হওয়ার চান্স না পেয়ে হঠাৎ করে উপরে উঠে আসে, এবং উপরে উঠে এসে ক্রাস্টে এসে অ্যাটমসফিয়ারের টাচে এসে যদি হঠাৎ করে ঠান্ডা হয়, তাহলে তার কম্পোজিশনটা গ্রানাইটের মতো হলেও তার টেক্সচারটা গ্রানাইটের মতো হয় না। তার মানে গ্রানাইটের যে গ্রেন সাইজ সেগুলো অনেক বড় বড় হয়, দানাগুলো খুব বড় বড় হয়,
কিন্তু এই সেম কম্পোজিশনের আরেকটা রক যার দানাগুলো খুব ছোট ছোট, সেই রকটাকে আমরা বলি রায়োলাইট। রায়োলাইট। আর এর যে বাইরের রকটা, এক্সক্লুসিভ রকটা, সেটাকে আমরা বলি বেসল্ট। ঠিক আছে, তাহলে বিজ্ঞানীরা এই রায়োলাইট এবং এই বেসল্ট এইগুলো আগেই খুঁজে পেয়েছিলেন। তাতে দেখা গেল রায়োলাইটে রকটাতে SiO2 পরিমাণ খুব বেশি, বেসল্টটাতে বেসিক রকটাতে SiO2 পরিমাণ খুব কম। বুঝে গেল? তাহলে এই যে যখন SiO2 পরিমাণ বেশি বা কম কথাটা এলো, তাহলে এদের অরিজিনটা কেমন, কোথা থেকে আসছে এরা, এগুলো ব্যাখ্যা করা তখনকার দিনে পসিবল হয়নি বলে এরা মনে করেছিল কি, তাহলে এদের আসতে গেলে নিচেও নিশ্চয়ই দুই রকমের রিজার্ভার থাকতে হবে, দুই রকমের সোর্স থাকতে হবে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। বলছো কিছু, বলো। না না আচ্ছা, ঠিক আছে, তাহলে দুই ধরনের সোর্স থাকতে হবে বলে আগে মনে করা হতো। রায়োলাইটের জন্য একটা সোর্স থাকবে, বেসল্টের জন্য অন্য একটা সোর্স থাকবে। রায়োলাইটের যে সোর্সটা থাকবে তাহলে সেইখানে নিশ্চয়ই SiO2 কম থাকতে হবে, তাই রায়োলাইটে SiO2 কম। আর বেসল্টের জন্য যে সোর্সটা থাকবে সেইটাতে নিশ্চয়ই SiO2টা বেশি থাকতে, উল্টো বললাম, রায়োলাইটের সোর্সটাতে SiO2 বেশি থাকতে হবে, তার জন্য রায়োলাইটে SiO2 বেশি এসছে। উল্টো দিকে বেসল্টে নিশ্চয়ই SiO2 কম, কেন? তার কারণ তার যে সোর্স সেটাতে নিশ্চয়ই SiO2 ডিপ্লিশন আছে, কম আছে। ঠিক আছে, তাই মনে করা হলো কি, যে ক্রাস্টটা, তখন তো এটা এত জানা ছিল না যে ম্যান্টেল থেকে ম্যাগমা উঠে আসে। এখন আমরা জানি যে কোনো রকের সোর্স হিসেবে আমরা ধরছি ম্যান্টেলকে, ক্রাস্টে কিন্তু কোনো রকের সোর্স নয়, ম্যান্টেল থেকে উঠে আসে ম্যাগমাটা। তখন জানা ছিল না, তখন মনে করা হলো ক্রাস্ট থেকে আসে, তো তাহলে ক্রাস্টে নিশ্চয়ই দুটো লেয়ার আছে। উপরের যে লেয়ারটা সেইটা একটু বেশি সিলিকা দিয়ে তৈরি, আর নিচের যে লেয়ারটা সেইটা মনে হয় একটু কম সিলিকা দিয়ে তৈরি। বেশি সিলিকা দিয়ে যে তৈরি সেইটাকে বলা হলো, সেই লেয়ারটাকে নাম দেওয়া হলো সিয়াল, SiAl, সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ঠিক আছে, সিয়াল লেয়ার উপরের লেয়ারটাকে। আর যে নিচের লেয়ার সেইটাকে বলা হলো সিমা লেয়ার, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। এই যে বেসল্ট রকটা আছে এইটা এই সিমার সঙ্গে মেলে। ঠিক আছে, তার মানে এর মধ্যে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের কম্পোজিশন আছে। ম্যাগনেসিয়াম, ফেরোম্যাগনেসিয়াম, এটা ম্যাফিক রক্ত, এর মধ্যে Fe আর Mg খুব বেশি পরিমাণে থাকে। আর এইটার সঙ্গে সম্পর্ক আছে রায়োলাইটের, যেখানে ফেলসিক থাকে, তার মানে ওই যে বলছি কোয়ার্টজ, ফেলসপার, ফেলসপারের একটা মেন উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম। বুঝতে পারলে? কোয়ার্টজের একটা মেন উপাদান হচ্ছে সিলিকন। তাহলে ওই জন্য এদেরকে বলা হলো যে রায়োলাইটটা নিশ্চয়ই তাহলে সিয়াল লেয়ার থেকে আসছে, আর বেসল্টটা নিশ্চয়ই তাহলে সীমা লেয়ার থেকে আসছে। ঠিক আছে, তো তখন সিয়াল আর সীমার দুটো ভাগ করে ফেলা হলো, কার মধ্যে? কন্টিনেন্টাল ক্রাস্টের মধ্যে। তাহলে দুটো ভাগ যখন হলো, উপরের লেয়ারটা সিয়াল আর নিচের লেয়ারটা সীমা, তাহলে মাঝখানে একটা লাইন দরকার যারা তাদেরকে আলাদা করবে, সেই লাইনটার নাম দেওয়া হলো কনরাড ডিসকন্টিনিউটি। কনরাড একজন সায়েন্টিস্টের জিওফিজিসিস্ট ছিলেন তিনি, তার নামে নামকরণ করা হলো, তাকে কি নাম দিলাম আমরা? কনরাড ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তবে কনরাড ডিসকন্টিনিউটি আবার বলা হলো না, এটা সব জায়গায় থাকবে না। কনরাড ডিসকন্টিনিউটি কোথাও কোথাও আছে, কোথাও কোথাও নেই। মানে ঠিক কিরকম? মানেটা হলো এই যে আমরা বলছি, মানে আমরা যে বলছি যে পৃথিবীর লেয়ারিং করছি, তো শিয়াল আর সীমা, তার মানে এই শিয়াল আর সীমার ডিভিশনটা কিন্তু গোটা পৃথিবী জুড়ে নেই, কোথাও আছে কোথাও নেই, এই টাইপের ব্যাপারটা হয়ে আছে। ঠিক আছে, কোথাও আছে কোথাও নেই। একটু ভালো করে তোমাকে দেখাই, সেইটা হলো গিয়ে কেমন, এইরকম। এই যে এইটা হলো গিয়ে কনরাড ডিসকন্টিনিউটি। তাহলে যদি এই জায়গাতে দেখো, এটা একটা কন্টিনেন্টাল ক্রাস্ট, বোঝা যাচ্ছে? তার মধ্যে দুটো জোন আছে, একটা হলো গিয়ে এই যে গ্রানিটিক জোন, এইখান থেকে গ্রানিটিক ম্যাগমা উঠে আসবে। এখান থেকে কে তৈরি হবে? এখান থেকে যে ম্যাগমাটা আসবে সে যে রকটা তৈরি করবে সেটাকে আমরা বলবো গ্রানাইট। ঠিক আছে, বা তার করসপন্ডিং যদি বাইরে বেরিয়ে এসে রকটা তৈরি হয়, ছোট গ্রেন, যারা বাইরে এক্সক্লুসিভ হয়, যারা অ্যাটমসফিয়ারের কন্ট্যাক্টে আসার পরে যে রকটা তৈরি হয় তাকে আমরা বলি এক্সক্লুসিভ রক। তার গ্রেন সাইজটা খুব ছোট গ্রেন হয়। রায়োলাইটের একটা রকের নাম, তার কম্পোজিশন তার ভাই গ্রানাইটের সমান, একই কম্পোজিশন, পার্থক্য কিসে? গ্রেন সাইজে। ঠিক আছে, গ্রানাইটটা তৈরি হয়েছে ইন্ট্রুসিভ ভেতরে, তারই করসপন্ডিং সেম ম্যাগমা উপরে উঠে যদি তৈরি হয় তাহলে তাকে বলি এক্সক্লুসিভ, সেটাই হয়ে গেল রায়োলাইট।
ঠিক আছে? তাহলে এই গ্রানাইট বা রায়োলাইট যাই বলো না কেন সেইটা আসবে উপরের লেয়ার থেকে, আর এই যে নিচের লেয়ারটা বেসল্টিক লেয়ার, ঠিক আছে, বেসল্ট বা গ্যাব্রো, এরা দুজন তৈরি হচ্ছে এই নিচের লেয়ারটা থেকে। তাহলে এইটা হয়ে গেল আমার সীমা লেয়ার, এইটা হয়ে গেল শিয়ার লেয়ার, এবং এর মাঝখানে এই যে লাইনটা, যেটা এই লাইনটা হয়ে গেল কি লাইন, এই লাইনটাকে আমরা বলবো কি, এইটা হয়ে গেল কনরাড লাইন, ঠিক আছে, কনরাড ডিসকন্টিনিউটি হয়ে গেল। এই হলো গিয়ে কনরাড ডিসকন্টিনিউটি। কন্টিনেন্টাল ক্রাস্টের ক্ষেত্রে গ্রানাইট জোন এবং বেসল্টিক জোন দুটোই প্রেজেন্ট আছে, মাঝখানে কনরাড ডিসকন্টিনিউটিটা আছে। বলা হলো কি, ওশেনিক ক্রাস্টের ক্ষেত্রে যখন তুমি ওশেন পাচ্ছ সেই ক্ষেত্রে তোমার এই জিনিসটা নেই, এই যে গ্রানাইটিক জোন এটা নেই। এটা না থাকার কারণে এখানে কি আছে, এখানে জল ঢুকেছে, জল আছে। তাহলে তার বেসমেন্টে আমার বেসল্টিক লেয়ারটা থেকে যাচ্ছে, উপরেরটাতে কিন্তু নেই, উপরটা ক্ষয় হয়ে গেছে, বা যে কোনো ভাবেই হোক না কেন উপরটা নেই, উপরটাতে জল আছে, বুঝতে পারা গেল? তাহলে ওশেনিক ক্রাস্টের ক্ষেত্রে বলা হলো সীমা লেয়ারটা আছে, শিয়ার লেয়ারটা নেই। তাই ওশেনিক ক্রাস্টের কম্পোজিশন কেমন হবে, যেমন সীমার কম্পোজিশন হওয়া উচিত, মানে বেসল্টিক। তাই ওশেনিক ক্রাস্টটা বেসল্টিক। কন্টিনেন্টাল ক্রাস্টটা উপরের দিকটা গ্রানাইটিক, নিচের দিকটা আবার বেসল্টিক। মাঝখানে যে লেয়ারটা পড়ে থাকছে, মাঝখানে যে ডিসকন্টিনিউটি লাইনটা পড়ে থাকছে, সেটার নাম দেওয়া হলো কি, কনরাড ডিসকন্টিনিউটি। বুঝে গেল? তাহলে এই হলো গিয়ে কথাবার্তা কার সম্পর্কে, কন্টিনেন্টাল ক্রাস্টের সম্পর্কে। নেক্সট আসছি আমরা ওশেনিক ক্রাস্ট নিয়ে। ওশেনিক ক্রাস্ট দেখব। ওশেনিক ক্রাস্টটা কি দেখি। ওশেনিক ক্রাস্টটাতে অলরেডি ওশেনিক ক্রাস্ট সম্বন্ধে কিছু কথা আমি বললাম। ওশেনিক ক্রাস্টের গড় ডেপথ কত হচ্ছে, 5 থেকে 10 কিলোমিটার, আমরা 10 কিলোমিটারটাকে ধরে নেব। ওশেনিক ক্রাস্টের থিকনেস তাহলে খুব একটা বেশি নয়, ওশেনিক ক্রাস্টের খুব কাছেই কিন্তু ম্যান্টেলটা আছে। একটু ডেপথ একটু কুঁড়তে পারলেই, একটু ড্রিলিং করতে পারলেই আমরা ম্যান্টেলটা পেয়ে যেতাম। কিন্তু ওশেনিক ক্রাস্টের উপরে যে ড্রিলিং করা বা ডাইরেক্ট স্যাম্পলিং করাটা খুব টাফ, কারণ সেখানে ড্রিলিং করতে যাওয়া মানে জলের নিচে, তো সমুদ্রের নিচে, সমুদ্রের ওপরে বসে ড্রিল করাটা মেকানিক্যালি পসিবল নয়, তোমার সেটা সম্ভব নয়, ঠিক আছে? যার কারণে ডাইরেক্ট স্যাম্পলিং করা যায় না। যেটা করা হয় সেটা হচ্ছে ওশেনিক ক্রাস্টের স্যাম্পল তোলার জন্য ড্রেজিং করা হয়। ড্রেজিং মানে কি, জাহাজ থেকে একটা নোঙরকে ঝুলিয়ে ফেলা হয়, বা একটা স্যাম্পল তোলার জন্য একটা খুব বড় সাইজের কোদাল বলতে পারো, তাকে সমুদ্রের নিচে ফেলা হয়, এবং জাহাজটা যখন চলে তখন সেই কোদালটা সমুদ্রের নিচটাকে ঘষে খানিকটা স্যাম্পল আঁচড়ে নিয়ে আসে। দ্যাট ইজ দিস প্রসেস ইজ কল্ড ড্রেজিং। ড্রিলিং করে আনা সম্ভব নয়, এই ড্রেজিং করে খানিকটা স্যাম্পল পাওয়া যায় ওশেনিক ক্রাস্টের। হ্যাঁ, কারণ ওশেনিক ক্রাস্ট তুমি বাইরে কোথাও দেখতে পাবে না, যে বাইরে যা কিছু আমরা রক কুড়িয়ে বেড়াচ্ছি, ফিল্ডে গিয়ে ঘুরে এলাম, মাইথন থেকে ঘুরে এলাম, সেখান থেকে আমরা রক যেগুলো কুড়িয়ে আনছি, তারা কিন্তু সবাই কন্টিনেন্টাল ক্রাস্টেরই টুকরো। ওশেনিক ক্রাস্টের টুকরো তুমি পাবে কোথায়? ওশেনিক ক্রাস্ট তো ভারী, সে তো কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে চাপা পড়ে গেছে, তুমি সেই টুকরোটা কখনোই পাবে না। তাই ওশেনিক ক্রাস্টের ডাইরেক্ট স্যাম্পলিং তো করা যায় না সহজে। একটা বিশেষ জায়গা আছে, তার নামটা আমি বলছি, কোন জায়গায় ওশেনিক ক্রাস্ট উপরে উঠে আসে, ঠিক আছে? কিন্তু যেহেতু ওশেনিক ক্রাস্ট সাবডাক্টেড হয়ে যায়, তাই আমরা ওশেনিক ক্রাস্টকে কিন্তু সবসময় সাধারণত পাই না। তাহলে ওশেনিক ক্রাস্টকে আমরা যেটা পাই সেটা ইনডাইরেক্ট ভাবে পাই, ড্রেজিং করে আনতে হয়। তার কম্পোজিশন বেসল্টিকের সমান, বেসল্ট একটা রকের নাম, তার মোটামুটি সমান, ঠিক আছে? তাহলে ওশেনিক ক্রাস্ট তৈরি হচ্ছে কোন জায়গায়? ওশেনিক ক্রাস্ট তৈরি হচ্ছে ওশেনের নিচে, ঠিক আছে? কোথায় তৈরি হয়? মনে করো আমরা প্লেট টেকটনিক্সের নাম শুনেছি, আরিফার জন্য আমি একটু বলে নিই। সেটা হলো কি, প্লেট টেকটনিক্স অনুযায়ী বলা হয় যে পৃথিবীর এই যে বাইরের যে শক্ত আবরণটা, যেটাকে আমরা বলছি মেকানিক্যাল নাম, যার নাম আমরা বলেছি লিথোস্ফিয়ার, কেমিক্যাল নাম কিন্তু নয়, মেকানিক্যাল নাম, এটা ব্রিটিল, এটা শক্ত। এইটা এর ঠিক নিচেই আছে একটা সেমি কনসলিডেটেড লেয়ার, যেটা তোমার সেমি সলিড, পুরো সলিড নয়, পুরো লিকুইড নয়, এটা জেলির মতো ব্যাপার হয়ে আছে। সেই জেলিটার উপরে এই ওপরের যে শক্ত ব্রিটিল লিথোস্ফিয়ার সে ভাসছে, সেগুলোকে আমরা নাম দিয়েছি কি একটা প্লেট। পৃথিবীতে মেজরলি 7টা থেকে 8টা মেজর প্লেটস আছে, যারা নিচের লেয়ারটাতে ভাসছে। ওপরের লেয়ারটাকে আমরা বলবো লিথোস্ফিয়ার, এবং যার উপরে ভাসছে সেই সেমি সলিড লেয়ারটাকে আমরা বলি অ্যাসথেনোস্ফিয়ার, ঠিক আছে? তাহলে অ্যাসথেনোস্ফিয়ার নিচে, তার উপরে লিথোস্ফিয়ারটা ভাসছে, ঠিক আছে? তাহলে এই ভাসতে ভাসতে যখন দুটো লিথোস্ফিয়ারিক প্লেট, দুটো প্লেট যখন পরস্পরের কাছে আসে, তখন কি হয় সেটা তো আমরা একবার অলরেডি দেখলাম। সেক্ষেত্রে কি হচ্ছে, যেটা কন্টিনেন্টাল ক্রাস্ট সে হালকা, যে ওশেনিক ক্রাস্ট সে ভারী, তাই এদের মধ্যে যখন ধাক্কা হবে ওশেনিক ক্রাস্টটা কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে চলে যাবে, ঠিক আছে? এখানে কন্টিনেন্টাল ক্রাস্টটা
খুব মানে ধাক্কাধাক্কি হবে, এখানে একটা হিমালয়ের মতো একটা পাহাড় তৈরি হবে, হিমালয় মাউন্টেন এইভাবে তৈরি হয়েছে বলে মনে করা হয়। ঠিক আছে, তাহলে ওশেনিক ক্রাস্ট এখানে নিচে চলে যাবে কেন? ওশেনিক ক্রাস্টের ডেনসিটি বেশি বলে, 3-এর থেকে বেশি, এর ডেনসিটি 3-এর থেকে কম। ঠিক আছে, ঠিক একইভাবে এইটা মনে করো পুরোটা ওশেনিক ক্রাস্টে ছিল, এখন তুমি বলছো এটাকে নিচে চলে যাবে, তাহলে কি হবে? এর উপরে একটা টান তৈরি হবে, এই ওশেনিক প্লেটটাকে টানবে। কেন টানবে? এর ভেতর তো ঢুকে যাচ্ছে এটা, এই টানটার জন্য এইখানটাতে খুব একটা টানাপোড়েন তৈরি হয় এবং এই জায়গাতে বেশ কিছু ফাটল তৈরি হয় এবং ওশেনিক ক্রাস্টটা মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে এই ওশেনিক ক্রাস্টটা পড়ে থেকে গেল এইদিকে, মানে এটা এখানেই পড়ে থেকে গেল এই পার্টটা, আর এই পার্টটা সাবডাক্ট হয়ে যাচ্ছে এবং এই মাঝখানটাতে কি হচ্ছে, তোমার একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, যে ফাঁকা জায়গাটায় নিচের যে ম্যান্টেলটা আছে বা অ্যাস্থনোস্ফিয়ারটা আছে সে ওপেন হয়ে যাচ্ছে, তাকে ঢাকা দেওয়ার কেউ নেই। এই জায়গাতে ম্যান্টেলটা বাইরে বেরিয়ে আসছে, গড়গড় করে এখান থেকে ম্যাগমাটা বেরিয়ে আসছে এবং এই ম্যাগমাটা ছড়িয়ে গিয়ে এইখানে তোমার তৈরি করছে কে? বেসল্টিক ওশেনিক ক্রাস্ট। এটা কোথায় হচ্ছে? এটা সমুদ্রের নিচে হচ্ছে। ঠিক আছে, এবং এইটা যখন এই ম্যাগমা বেরিয়ে আসে, এখানে ছোট ছোট সমুদ্রের নিচে ডুবন্ত আগ্নেয়গিরি থাকে, সাবমার্জড ভলকানো থাকে, সাবমার্জড ভলকানো থেকেও বড় কথা সাবমার্জড ভলকানো চেন থাকে, বুঝতে পারলে? এটা যদি তুমি 3D তে ভাবো তাহলে এখানে প্রচুর এরকম ধরনের ভলকানো আছে। ঠিক আছে, এই যে সমুদ্রের নিচে ডুবন্ত আগ্নেয়গিরির সিরিজ, আগ্নেয়গিরির তৈরি একটা পাহাড়ের চেন, ঠিক আছে, একে বলা হয় ওশেন রিজ। কি বলা হয়? ওশেন রিজ। ঠিক আছে, এটা যেহেতু সাধারণত একটা সমুদ্রের ঠিক মাঝখানে তৈরি হয়, যদি এটা মাঝখানে তৈরি হয় তাহলে কি আমরা বলি মিড ওশিয়ানিক রিজ, যাকে আরেকটা বলা হয় MOR, মিড ওশিয়ানিক রিজ। তাহলে এটা কি? এটা হলো গিয়ে দুটো ওশিয়ানিক ক্রাস্ট পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মাঝখানটা ছিঁড়ে যাচ্ছে এবং এই ছিঁড়ে গেলে নিচের যে ম্যান্টেলটা থাকছে সেটা ওপেন হয়ে পড়ছে এবং এই ম্যান্টেলটার থেকে লিকুইড ম্যাগমাটা ওপরে উঠে আসছে, এই ক্র্যাকটা ধরে, এই ফাটলটা ধরে, এই অনাবৃত জায়গাটা দিয়ে বেরিয়ে আসছে। ঠিক আছে, বেরিয়ে এসে ওশেনিক ক্রাস্টের ওপরে এই ম্যাগমাটা ছড়িয়ে পড়ছে এবং নতুন ওশেনিক ক্রাস্ট তৈরি হচ্ছে। এই যে সাবমার্জড আগ্নেয়গিরির ভলক্যানিক একটা চেন তৈরি হচ্ছে, এইটাকে আমরা বলি ওশেন রিজ। এটা সাধারণত ওশেনের মধ্যবর্তী অংশে তৈরি হয় বলে একে আমরা বলি মিড ওশেনিক রিজ বা MOR। যেমন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে, আজই ক্লাস শেষ হওয়ার পর তোমরা গুগল খুলে দেখবে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে, যদি মাঝখানটা দিয়ে ভালো করে জুম করে দেখবে এই ওশেন রিজটাকে দেখতে পাবে। ঠিক আছে, ছবিতে স্যাটেলাইট পিকচারে কিন্তু মিড ওশেনিক রিজের বেশ কিছু ছবি দেখতে পাওয়া যায়। যেমন আমাদের ভারতেরই চারদিকে, ভারতেরই ওয়েস্টে যদি দেখো তাহলে দেখতে পাবে এই ধরনের কিছু ফাটল দেখতে পাবে। ঠিক আছে, বা মিড আটলান্টিক রিজ বলে সার্চ করো, সেখানে তোমরা ছবি পাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ওশেনিক ক্রাস্ট তৈরি হচ্ছে। উল্টো দিকে কন্টিনেন্টাল ক্রাস্টটা কোথা থেকে তৈরি হচ্ছিল? কন্টিনেন্টাল ক্রাস্টটা তৈরি হচ্ছিল কোথায়? এই জায়গাটাতে তৈরি হচ্ছিল। এই যে ওশেনিক ক্রাস্ট আমার এখানে ডুবে গেল, ওশেনিক ক্রাস্ট এখানে ঢুকে গেল, এর থেকে তৈরি হবে কি? কন্টিনেন্টাল ক্রাস্ট। এই যে ডুবে গেলে এখানে কি হচ্ছে? এটা তোমার বেড়ে যাচ্ছে। এক সেকেন্ড, এখানে ডুবে গেলে কি হচ্ছে তোমার? এখানে প্রেসারটা, টেম্পারেচারটা যাচ্ছে বেড়ে, ফলে এখান থেকে গলবে এই রকটা, যে ওশেনিক লিথোস্ফিয়ার যেটা তোমার নিচে চলে গেল, সে গলে যাচ্ছে। গলে গিয়ে যে লিকুইডটা তৈরি হলো সেইটা পার্শ্ববর্তী রকের তুলনায় হালকা, বাউন্ড। তাহলে কি হবে? এই রককে ভেদ করে বাইরে বেরিয়ে আসতে চাইবে। ঠিক আছে, কন্টিনেন্টাল ক্রাস্টের সঙ্গে ধাক্কা খেয়ে এখানে যদি কোনো উইক জোন পায়, ঠিক আছে, সেই উইক জোন বরাবর এটা বাইরে বেরিয়ে আসছে। কি তৈরি হচ্ছে? এখানে একটা ভলকানো তৈরি হচ্ছে। এই যে ভলক্যানিক আইল্যান্ড গুলো তৈরি হলো, এই ভলক্যানিক আইল্যান্ডকে আমরা কি বলি? আইল্যান্ড আর্ক। ঠিক আছে, আইল্যান্ড আর্ক আমরা বলি। ঠিক আছে, এটা যদি তোমার দুই রকমের হয় অবশ্য, আইল্যান্ড আর্ক এবং ভলক্যানিক আর্ক, দু রকম ধরনের, দুটো জায়গাতেই তৈরি হতে পারে। ঠিক আছে, তো প্লেট টেকটনিক্সের দিনে এগুলো আবার ভালো করে বলবো। তো মোদ্দা কথা তোমরা এটুকুই এখন আপাতত এটুকুই জানো যে ওশেনিক ক্রাস্টটা সাবডাক্ট যখন হয়ে যাচ্ছে, তখন সাবডাক্ট হয়ে গিয়ে ম্যাগমাটিজম হয়ে, মানে গলে গিয়ে কন্টিনেন্টাল ক্রাস্টের উপরে এসে এই যে তৈরি করছে, যেটাকে আমরা বললাম কি তোমার ভলক্যানিক আর্ক তৈরি করছে, আগ্নেয়গিরি তৈরি করছে। এইটা হচ্ছে জায়গা যেখানে কন্টিনেন্টাল ক্রাস্ট কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, আর ওশেনিক ক্রাস্ট কোথায় তৈরি হচ্ছে? এইখানে তৈরি হচ্ছে, যেটার নাম আমরা কি বলছি? ওশেন রিজ। সেটা প্রয়োজন অনুযায়ী মিড ওশেনিক রিজ হতে পারে, সাধারণত হয় ওশেনের মাঝখানেই হয়।
ঠিক আছে? তাহলে কন্টিনেন্টাল ক্রাস্ট তৈরি হয় কোথায়? এই আইল্যান্ড, এই ভলক্যানিক আর্কে, এবং ওশেনিক ক্রাস্ট তৈরি হয় কোথায়? মিড ওশেনিক রিজে গিয়ে। ঠিক আছে? ওশেনিক ক্রাস্টের ডেনসিটি ওই জন্য আমরা দেখতে পাচ্ছি বেশি হচ্ছে, কন্টিনেন্টাল ক্রাস্টের ডেনসিটি আমরা দেখতে পাচ্ছি অনেকখানি কম হচ্ছে। ওশেনিক ক্রাস্টের এজের পার্থক্যের কথা তোমাদেরকে অলরেডি বললাম। ঠিক আছে? নেক্সট, ওশেনিক ক্রাস্টের বয়সের কথা বললাম। হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে আমরা বললাম 160 মিলিয়ন ইয়ার্সের পুরনো কোনো ওশেনিক ক্রাস্ট তৈরি হওয়া সম্ভব নয়, মানে থাকা সম্ভব নয়, তার মধ্যে ডিস্ট্রাক্ট হয়ে যায়। তাহলে ওশেনিক ক্রাস্টের তৈরি হওয়া থেকে ডিস্ট্রাকশন হওয়া পর্যন্ত যে সময়কাল, সেটা হলো 160 মিলিয়ন ইয়ার্স। তার মধ্যেই ওশেনিক ক্রাস্ট তৈরি হয় এবং নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে হয়টা কি? ডিস্ট্রাকশন হয়ে গিয়ে আবার নতুন রক তৈরি করে। এই রকটা আবার যাবে, সাবডাকশন হবে, আবার যাবে, তোমার কি বলে রক তৈরি হবে, সেই রকটা সাবডাকশন হবে, আবার রক তৈরি হবে। এই যে সাইক্লিক একটা ব্যাপার সবসময় চলতেই থাকছে, যে সাইকেলটার বয়স হবে ম্যাক্সিমাম 160 মিলিয়ন ইয়ার, এই সাইকেলটাকে বলে উইলসন সাইকেল। ঠিক আছে? তাহলে উইলসন সাইকেল কাকে বলে? উইলসন সাইকেল হচ্ছে গিয়ে ওশেনিক ক্রাস্টের ডিস্ট্রাকশন থেকে সৃষ্টি এই পর্যন্ত যে সময়কাল, এই সময়কালকে বলি আমরা 160 মিলিয়ন ইয়ার্সের সময়। এই সময়টাকে আমরা বলি উইলসন সাইকেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 160 মিলিয়ন ইয়ার্সের পুরনো রক কিন্তু তৈরি হওয়া সম্ভব নয়। ঠিক আছে? মানে বেঁচে থাকা সম্ভব নয়, তৈরি হবে বাট নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এই যে ওশেনিক ক্রাস্টের কথা বললাম, এই ওশেনিক ক্রাস্ট তৈরি হচ্ছে কোথায়? মিড ওশেনিক রিজে, সমুদ্রের নিচে। ভেতর থেকে উঠে আসছে কে? বেসল্টিক ম্যাগমা ভেতর থেকে উঠে আসছে। ওপরে কি আছে? জল। উপরে কি আছে? জল। সেই জলের মধ্যে কি আছে? সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন। সমুদ্রের জল লবণাক্ত, তাহলে সোডিয়াম আয়নটা খুব বেশি পরিমাণে থাকে। এই সোডিয়াম আয়নটা এই বেসল্টিক ম্যাগমার সঙ্গে যে রকটা তৈরি হচ্ছে তার সঙ্গে মিশে গিয়ে একটা বিশেষ ধরনের অল্টারেশন বা একটা পরিবর্তন দেয়, কেমিক্যাল পরিবর্তন দেয়, যার ফলে এই যে বেসল্টটা তৈরি হয়, যেটা সমুদ্রের নিচে বেসল্টটা যেটা তৈরি হয়, সে এই সোডিয়াম এলিমেন্টটাতে এনরিচ থাকে, তার মধ্যে সোডিয়ামটা বেশি পরিমাণে থাকে। কোথা থেকে এলো? সমুদ্রের জল থেকে এসছে, সোডিয়ামটা এসছে। সেই সোডিয়াম রিচ যে বেসল্ট, তাকে আমরা একটা বিশেষ নাম দিই, তাকে আমরা বলি স্পিলাইট। এইটা কি? এটা একটা রক, বেসল্ট। বেসল্টের একটা ভ্যারাইটি স্পিলাইট। এই স্পিলাইটের মধ্যে কি বলি আমরা? এনএ রিচ বেসল্ট। তাহলে সোডিয়াম রিচ একটা বেসল্টের ভ্যারাইটি হচ্ছে স্পিলাইট। কোথায় তৈরি হয়? ওশেনিক ক্রাস্টে তৈরি হয়। সি ওয়াটারের সঙ্গে যে নতুন তোমার ভেতর থেকে যে ম্যাগমাটা বেরিয়ে আসছে, বেসল্টিক ম্যাগমা, সে সি ওয়াটারের সঙ্গে একটা মেটাসোমাটিজম, মানে মানে কি বলে এটাকে, তোমার কেমিক্যাল একটা অল্টারেশনের ফলে তোমার সোডিয়াম রিচ একটা বেসল্ট তৈরি হয়। সোডিয়াম রিচ বেসল্ট বলতে একটা ফেলসপারের একটা ভ্যারাইটি আছে, যারা অলরেডি পড়েছো তারা জানবে। অ্যালবাইট একটা ভ্যারাইটি। তো এই বেসল্টটাতে অ্যালবাইটের পরিমাণটা খুব বাড়ে। ঠিক আছে? তো অ্যালবাইটের পরিমাণ বাড়ে মানে সোডিয়ামের পরিমাণ বাড়ছে, তাই বেসল্ট কি বলে ফেলসপারের যে সোডিয়াম রিচ ভ্যারাইটি সেইটার পরিমাণ বাড়ে। তা আমরা একে বলি অ্যালবিটাইজড বেসল্ট বা স্পিলাইট বা সোডিয়াম বেসল্ট। বুঝতে পারছো? এনএ বেসল্ট এটা একটা বিশেষ ধরনের বেসল্ট। ঠিক আছে? বেসল্টের একটা ভ্যারাইটি। নেক্সট আমরা আসবো কিসে? বুঝতে পারছো তো? বেশি হয়ে যাচ্ছে না তো নাকি? বুঝতে পারছি। আচ্ছা, ছাড়বো না আরেকটু আছে? না স্যার, বলে দিন। আচ্ছা ঠিক আছে, একটু কিছুক্ষণ লাগবে। তাহলে আমরা বললাম, দেখলাম কি, যে ওশেনিক ক্রাস্টটা কিন্তু আমরা ডাইরেক্ট স্যাম্পলিং পসিবল হচ্ছে না, তার কারণ ওশেনিক ক্রাস্ট সাবডাকশন হয়ে যাচ্ছে, কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে চলে যাচ্ছে। ঠিক আছে? একটা বিশেষ পজিশন আছে, বিশেষ একটা টেকটনিক সেটিং আছে, যে জায়গায় কিন্তু ওশেনিক ক্রাস্ট কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে যায় না। ঠিক আছে? ওশেনিক ক্রাস্টটা কন্টিনেন্টাল ক্রাস্ট বা অন্য একটা ওশেনিক ক্রাস্ট যখন ধাক্কা খাচ্ছে, তখন এই ওশেনিক ক্রাস্ট কিন্তু নিচে যাচ্ছে না, কারোর উপরে চেপে যাচ্ছে, এবং তাকে আমরা জলের বাইরে পাচ্ছি। ওশেনিক ক্রাস্ট কিন্তু জলের বাইরে পাওয়া সম্ভব নয়, সেটা জলের নিচে আছে, আইদার জলের নিচে নইলে সাবডাক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো জলের বাইরে আমরা তাকে পাচ্ছি। এই বিশেষ অবস্থাটাকে বলে সাবডাকশন, অবডাকশন। ঠিক আছে? এই বিশেষ অবস্থাটাকে কি বলে? এই বিশেষ অবস্থাটাকে বলে হচ্ছে গিয়ে অবডাকশন। অবডাকশন। এক্ষেত্রে কি হচ্ছে? ওশেনিক ক্রাস্টে কিন্তু চাপা পড়েনি, বরং ওশেনিক ক্রাস্টটা আরেক অন্য একটা ক্রাস্টের উপর চেপে বসেছে।
এই জায়গায় যদি আমরা ফিল করতে যাই, এই জায়গায় যদি আমরা রকটাকে দেখতে যাই, তাহলে কিন্তু আমরা ওশেনিক ক্রাস্ট হাতে নিয়ে টাচ করে ফিজিক্যালি দেখতে পেতে পারি। এখানে কোনো ইনডাইরেক্ট মেথডের প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট ওশেনিক ক্রাস্টটাকে হাতে নিয়ে দেখতে পাবে। ঠিক আছে, ওই যে বিশেষ টেকটনিক সেটিং বা যে জায়গায় গেলে আমরা এই ধরনের রকটাকে দেখতে পাই সেটাকে বলে ওফিওলাইট। ওফিওলাইট, ঠিক আছে, কোথায় আছে? নাগাল্যান্ড। হিমালয়ের অনেক জায়গাতেই আছে, তার মধ্যে একটা নাগাল্যান্ড হতে পারে বা ওমান। ওমান, ঠিক আছে, সেই ওশিওলাইটটার নাম হচ্ছে সিমেল ওশিওলাইট। ঠিক আছে, সেটা ওমানে আছে। ওমান, কাতার, ওইসব দেশগুলো জানো তো, মধ্যপ্রাচ্যের, মিডল ইস্টের, সেইখানে গেলে তোমরা কিন্তু ওফিওলাইটটা পাবে। ওফিওলাইট হলো গিয়ে কি? অবডাক্টেড ওশেনিক ক্রাস্ট। ওফিওলাইটটা কি? অবডাক্টেড ওশেনিক ক্রাস্ট, যেখানে আমরা ওশেনিক ক্রাস্টটাকে হাতে নিয়ে দেখতে পাবো। ঠিক আছে, যখন এই রকটাকে আমরা হাতে নিয়ে দেখলাম তখন পেলামটা কি? তখন আমরা দেখলাম এই রকটার মধ্যে বা এই ওশেনিক ক্রাস্টের মধ্যে 3 রকমের লেয়ার রয়েছে। প্রথমত এই ওফিওলাইটটা দেখতে কেমন সেটা বলি। এটা সাপের মতো, সাপের গায়ে যেরকম ছাপ থাকে না, সেই সাপের স্কিনের মতো এটা দেখতে। তাহলে স্নেক স্কিনের মতো এটা দেখতে, সেইখান থেকে অ্যাকচুয়ালি নামটা এসছে ওফিওলাইট। এই ওফিওস কথাটা একটা গ্রিক কথা, ওফিওস, তার মানে হচ্ছে স্নেক। ওফিওস ফেগাস মানে যারা সাপ খায় তাদেরকে বলে ওফিওস ফেগাস। তো ওফিও কথাটা সাপ থেকে এসছে। তো সাপের সঙ্গে এই রকটা দেখতে একই রকম বলে আমরা একে নাম দিয়েছি কি? ওফিওলাইট। স্নেকের স্কিনের মতো এই টেক্সচারটা সাপের চামড়ার মতো ছোপ 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 দাগ থাকে। ঠিক আছে, যার কারণে এই রকটার নাম দেওয়া হয়েছে ওফিওলাইট। তো এই ওফিওলাইটকে যখন দেখতে দেওয়া হলো সামনে গিয়ে, যে ওশেনিক ক্রাস্ট দেখতে পাওয়া গেল, তাহলে এর ভেতরে কি আছে একবার দেখা যাক। যখন দেখতে পাওয়া গেল তখন দেখা গেল এর মধ্যে মেজরলি 3টে লেয়ারিং আছে। যেমন আমরা কন্টিনেন্টাল ক্রাস্টে 2টো লেয়ার পেয়েছিলাম, সিয়াল, সীমা। ওশেনিক ক্রাস্টে 3টে মেইনলি লেয়ারিং আছে, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। ওশেনিক ক্রাস্টের 3টে লেয়ারিং থাকে। কোথা থেকে আমরা জানলাম? আমরা ডাইরেক্ট এভিডেন্স পেয়েছি এই ওফিওলাইট থেকে। একে বলা হয় ওফিওলাইট সিকুয়েন্স। কি বলা হয়? ওফিওলাইট সিকুয়েন্স। ওফিওলাইট সিকুয়েন্স, এইখানে আমরা 3টে লেয়ার পাচ্ছি। ওফিওলাইট সিকুয়েন্সে আমরা কি পাচ্ছি? 3 রকমের লেয়ার দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওফিওলাইট সিকুয়েন্স। লেয়ার 1 যেটা, সেইটা তার এভারেজ থিকনেস মোটামুটি 400 মিটার। ঠিক আছে, তার এভারেজ থিকনেস হচ্ছে 400 মিটার। তাহলে ওফিওলাইটের যে টপমোস্ট লেয়ার, যেটাকে আমরা নাম দিয়েছি লেয়ার 1, তার থিকনেস হলো গিয়ে 0.4 কিলোমিটার। সেটা কি? সেটা হলো ওশেনিক ক্রাস্টের উপরে থাকবে জল, একটা সময় ছিল। ওফিওলাইট তো আর উপরে এসে তৈরি হয়নি, সমুদ্রের নিচেই তৈরি হয়েছিল। তারপর একটা বিশেষ পদ্ধতি যার নাম বললাম অবডাকশন, তার মাধ্যমে এটা উপরে উঠে এসছে। ঠিক আছে, অবডাকশনের মাধ্যমে, যেমন সাবডাকশনের মাধ্যমে চাপা পড়ে, সেরকম অবডাকশনের মাধ্যমে উপরে উঠে আসে। তো অবডাকশনের মাধ্যমে যখন উপরে উঠে এসছে, তার মানে এই যে বলছি লেয়ার 1 ওশেনিক, এটা তো ওশেনিক ক্রাস্ট। ওফিওলাইটটা নাথিং বাট ওশেনিক ক্রাস্ট। 3টে লেয়ার মানে ওশেনিক ক্রাস্টের 3টেই লেয়ার। ঠিক আছে, তো ওশেনিক ক্রাস্টের উপরের সব থেকে উপরের যে লেয়ার, সেটা হলো আনকনসলিডেটেড বা সেমি কনসলিডেটেড সেডিমেন্ট। এরা হচ্ছে কি? লুজ সেডিমেন্ট, যেটা সমুদ্রের উপরিভাগে জল থেকে প্রতিনিয়ত জমা পড়ছে, সাসপেনশনের থেকে ক্রমান্বয়ে জমা পড়ছে, বা নদী নালা বাহিত যে সেডিমেন্ট, সেইটা হচ্ছে গিয়ে তোমার লেয়ার 1। লেয়ার 1 ইজ হোয়াট? লেয়ার 1 নাথিং। লেয়ার 1 হচ্ছে গিয়ে তোমার লুজ সেডিমেন্ট। বুঝতে পারছো? তাহলে এই লুজ সেডিমেন্টের পরিমাণটা কোথায় বাড়বে, কোথায় কমবে? হ্যাঁ, মনে করো ওশেনিক ক্রাস্ট তৈরি হয় কোথায়? মিড ওশেনিক রিজে তৈরি হয়। তাহলে মিড ওশেনিক রিজে 2টো ওশেনিক ক্রাস্ট দুদিকে চলে যাচ্ছে। এটা একটা ওশেনিক ক্রাস্ট, এটা একটা ওশেনিক ক্রাস্ট, মাঝখান থেকে বেরিয়ে আসবে ম্যাগমা। ঠিক আছে, এটা দেখতে ঠিক টিপিক্যালি এই ধরনের। এটা ছিঁড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, মাঝখানটা ছিঁড়ে যাচ্ছে, এখান থেকে ম্যাগমাটা বেরিয়ে আসছে, তাই তো? আর উপর থেকে তোমার লেয়ার 1টা ডিপোজিট হচ্ছে, মানে সেডিমেন্টটা উপর থেকে জমা পড়ছে। বুঝতে পারলে? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাতে ইয়ং, এক্ষুনি কিছুদিন আগে তৈরি হয়েছে। ঠিক আছে, তার কারণে এটা সরে যাবে, যত পুরনো হবে তত এদিকে সরে যাবে, এবং সরে গিয়ে একটা জায়গায় গিয়ে সাবডাক্ট হয়ে যাবে। কোনো একটা কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে গিয়ে এটা সাবডাক্ট হয়ে যাবে, এদিকে ওটা কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে গিয়ে সাবডাক্ট হয়ে যাবে। বুঝতে পারছো? কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে গিয়ে সাবডাক্ট হয়ে যাবে। তাহলে মাঝখানটাতে তৈরি হচ্ছে তো, তাহলে এইখানটা হচ্ছে গিয়ে রিলেটিভলি ইয়ং, এইখানটা কি গরম থাকবে, হট, এক্ষুনি তৈরি হয়েছে, এটা ম্যাগমা থেকে সলিডিফাই হয়েছে, তাহলে এটা হট থাকবে, এটা পাতলা থিন থাকবে।
ঠিক আছে। এবং গরম থাকা মানে কি, ডেনসিটি কম থাকবে, ঠিক আছে। যত ঠান্ডা হবে স্ল্যাবটা তত তত এটা কি হবে, সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে, কন্ট্রিক্টেড হয়ে যাবে এবং মানে ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যত এর কন্ট্রাকশনটা যত হবে তত তার সলিড হবে, তার ডেনসিটি বাড়বে, বুঝতে পারলে। যেটা যেটা এক্ষুনি তৈরি হয়েছে দ্যাট ইজ হট, গরম, সেটা থিন, সেটা লেস ডেন্স। এইখানে সেডিমেন্ট সবেমাত্র, সেডিমেন্টের সাপ্লাই তো অলওয়েজ সিমিলার, ইকুয়াল আছে, ঠিক আছে। তাহলে এখানে সেডিমেন্ট সাপ্লাই যেহেতু জাস্ট একটু সেডিমেন্ট জমা পড়েছে, তাই এইখানে লেয়ার ওয়ানের থিকনেস সব থেকে কম থাকে। তুমি যত এদিকটাতে যাবে তত দেখবে লেয়ার ওয়ানের থিকনেসটা বাড়ছে। তার কারণ কি, অনেক সময় পেয়েছে সেডিমেন্ট জমা হওয়ার। কত সময়? ম্যাক্সিমাম 160 মিলিয়ন ইয়ার্স, তার থেকে বেশি সম্ভব নয়, ঠিক আছে। 160 মিলিয়ন ইয়ার্স, তার থেকে বেশি সম্ভব নয়। তাহলে এই যে আমি বলছি, এই জায়গাতে কি হলো, আমার দেখতে পাচ্ছি সেডিমেন্টের থিকনেস সব থেকে বেশি। তাহলে লেয়ার ওয়ানের থিকনেস কি সব জায়গায় সমান থাকবে? মোটেই না। লেয়ার ওয়ানের থিকনেস এই জায়গায় মিড ওশেনিক রিজের কাছে কম, মিড ওশেনিক রিজ থেকে গেলে তার থিকনেস আস্তে আস্তে বাড়বে। অ্যাভারেজ থিকনেস আমরা ধরেছি 400 মিটার, 0.4 কিলোমিটার। বোঝা গেল? এই হলো গিয়ে লেয়ার 1, ঠিক আছে। নেক্সট লেয়ার, তাকে আমরা বলেছি কি, লেয়ার 2। লেয়ার 2 তে কি থাকছে? লেয়ার 2 তে থাকছে হচ্ছে গিয়ে তোমার ওশেনিক ক্রাস্ট যেখান থেকে তৈরি হচ্ছে, মানে যে ভেতর থেকে যে উঠে আসছে। তাহলে একটা ক্রাস্টের একটা ম্যাগমা চেম্বার থেকে ম্যাগমা উঠে আসে কেমন করে? মনে করো এই হলো গিয়ে তোমার পৃথিবীর ম্যান্টেলের উপরিভাগ, ঠিক আছে। এর উপরে আছে ক্রাস্ট, পাতলা করে ক্রাস্ট আছে, ঠিক আছে। এর নিচের থেকে, ম্যান্টেলের নিচের থেকে ম্যাগমাটা উঠে আসছে, ঠিক আছে। এইগুলোকে বলে ফিডার। ফিডার, এইখানে ছোট ছোট ডাইক থাকে। ডাইক মানে কি, ভার্টিক্যালি দাঁড়িয়ে থাকা একটা ম্যাগমার তৈরি প্রাচীর, একটা দেওয়াল, একটা দেওয়ালের মতো যেটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারই নিচের দিক থেকে তোমার এই ম্যাগমাটা উঠে আসছে। এই ফিডার চ্যানেলগুলো দিয়ে ম্যাগমাটা উঠে আসছে। ফিড কথাটার মানে হচ্ছে খাওয়ানো। ফিডার যে তোমাকে ফিড করছে, এই ম্যাগমা চেম্বার এখানে আছে, এটা কি চেম্বারটা। এই চেম্বার থেকে ম্যাগমাটা উঠে আসছে থ্রু ফিডার চ্যানেল, তারপরে এই বেসল্টিক ক্রাস্টটা তৈরি হচ্ছে এই উপরটাতে, বুঝতে পারছো? তাহলে লেয়ার 1 দেখলাম আমরা কি, বেসল্টিক ক্রাস্টের উপরে থাকা ছোট 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 সেডিমেন্ট, আনকনসলিডেটেড। লেয়ার 2টা হচ্ছে গিয়ে এই বেসল্টটা এবং তার নিচে থাকা এই ফিডার চ্যানেলগুলো, বুঝতে পারলে। তাহলে ডাইক কমপ্লেক্স থাকবে এবং বেসল্ট থাকবে, যেটা ওশেনিক ক্রাস্টের 2 নম্বর লেয়ার, সেটা ঠিক সেডিমেন্টের নিচেই থাকবে। এই বেসল্টটা কেমন হবে কম্পোজিশনে, সেই যেটা বললাম, স্পিলাইট। তাহলে এইখানে ওশেনিক ক্রাস্টের লেয়ার 2টা কম্পোজিশনের নামে থাকবে কি, একটা সোডিয়াম রিচ বেসল্ট যার নাম স্পিলাইট, ঠিক আছে। এটা তোমার উপরে থাকবে বেসল্টটা, আর তার নিচে থাকবে তার ফিডার চ্যানেল মানে ডাইক গুলো, ঠিক আছে। এইবার এই যে জিনিসটা, বেসল্টটা, এই ম্যাগমাটা যে উঠে আসছে, উঠে এসে তার উপরে কি আছে, তার উপরে আছে জল, এবং সমুদ্রের জলটা ঠান্ডা, ঠিক আছে। এই ঠান্ডা জলের সংস্পর্শে এই ম্যাগমাটা যখন ডাইরেক্ট আসছে, তখন কি হচ্ছে, হঠাৎ করে এসে হঠাৎ করে ঠান্ডা হচ্ছে, ঠিক আছে। হঠাৎ একটা লিকুইড অবস্থায় ছিল, গরম ছিল, হঠাৎ করে ঠান্ডা হচ্ছে, তখন এইটা ঠিক বালিশের মতো এই ধরনের ভাবে তৈরি হয়, মানে বেরিয়ে এলো একটু, যেই জলের সংস্পর্শে ছিল ঠান্ডা হয়ে গেল, নেক্সট আবার এটাকে ফাটিয়ে আরেকজন বেরিয়ে এলো, ঠান্ডা হয়ে গেল, বুঝতে পারলে। তো এরকম একটা স্ট্রাকচার তৈরি করে উপর দিকটা, ঠিক আছে, যেটাকে আমরা বলি কি, পিলোর মতো, ঠিক আছে, বালিশের মতো একটা ডাব ডাব টাইপের একটা স্ট্রাকচার। কি করে হয়েছে, ম্যাগমাটা এরকম করে বেরিয়ে এসছে, জলের সংস্পর্শে বেরিয়ে এসেই ঠান্ডা হয়ে গেছে, জল আছে তো উপরে, ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার এটাকে ফাটিয়ে আরেকজন বেরিয়ে এলো, ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারটা। এই ফলে তৈরি হলো কি, যেটা একটা বিশেষ ধরনের স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে আমরা বলি কি, পিলো লাভা। পিলো, পিলো মানে জানো তো, বালিশ। তাহলে এই পিলো লাভা বা পিলো বেসল্টও বলা হয়। তাহলে কম্পোজিশনের দিক থেকে দেখতে গেলে স্পিলাইট, আর স্ট্রাকচারের দিকে দেখতে গেলে পিলো লাভা বা পিলো বেসল্ট টাইপের কিন্তু তুমি এই লেয়ার 2টাতে দেখতে পাবে, ঠিক আছে। লেয়ার 3টা কি, এর নিচে তাহলে কি আছে, এর নিচে আছে অরিজিনাল যে ম্যাগমা চেম্বারটা ছিল, সে স্বয়ং নিচে আছে, ঠিক আছে। তুমি ফিডার চ্যানেল পেলে, তুমি তার উপরে বেসল্টের লেয়ার পেলে, তার উপরে সেডিমেন্ট পেলে, তাহলে সবার নিচে কাকে পাবে, ম্যাগমা চেম্বারটাকে পাবে, সে স্বয়ং লেয়ার 3 হবে। এই লেয়ার 3টাতে থাকবে কি, ম্যাগমা চেম্বারের ভেতরে যে রকগুলো তৈরি হয়, আগেই বললাম তাদেরকে আমরা বলি ইন্ট্রুসিভ রক। তাদের সাইজে বড় হয়, তাদের গ্রেন সাইজ গুলো বড় হয়, তারা ঠান্ডা হতে অনেক সময় পেয়েছে, আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। এক্সট্রুসিভ রকরা হঠাৎ করে ঠান্ডা হয়, ইন্ট্রুসিভ রকরা টাইম নিয়ে ধীরে ধীরে ঠান্ডা হয়,
ঠিক আছে, যার ফলে তার মধ্যে গ্রেন সাইজ গুলো বড় বড় হয়, প্রপার গ্রেন তৈরি হয়, প্রপার গ্রেনের বাউন্ডারি তৈরি হয়, গ্রেনের সারফেস তৈরি হয়। ঠিক আছে, তাহলে ভালো ক্রিস্টাল ভালো গ্রেন তৈরি হতে গেলে প্রথম শর্তই হচ্ছে গিয়ে তোমাকে ঠান্ডা হতে সময় দিতে হবে, হড়বড় করলে হবে না। তাড়াহুড়ো করলে যেটা হবে কুইক কুলিং বা যাকে আমরা বলি চিলিং হবে, চিল্ড হয়ে যাবে। চিল্ড যত হয়ে যাবে তত তার গ্রেন সাইজ গুলো ছোট ছোট হয়ে যাবে, খালি চোখে দেখতে পাওয়া যাবে না, ইভেন মাইক্রোস্কোপেও দেখতে পাওয়া যাবে না। তাকে আমরা বলি অ্যাফিনিটিক ইগনিয়াস রক। অ্যাফিনিটিক, ফিনিটিক এটাও ল্যাটিন কথা না গ্রিস কথা, যার মানে চোখের সঙ্গে সম্পর্ক আছে আর কি। ঠিক আছে, অ্যাফিনিটিক জাস্ট চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না, ইভেন উইথ মাইক্রোস্কোপ, তাকে আমরা বলি অ্যাফিনিটিক রক। বেসল্ট যেমন, বেসল্ট অবশ্য মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায় বাট খুব কষ্ট করে, হাই ম্যাগনিফিকেশনে দেখতে হবে। রায়োলাইট বোঝাই যাবে না কোনো গ্রেন, খুব ছোট 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 ছোট, ঠিক আছে, দেখতে পাওয়া যাবে না। কিন্তু গ্রানাইট এর গ্রেন তুমি এতটাই বড় তুমি খালি চোখেই দেখতে পাবে, মাইক্রোস্কোপে তো ভালোভাবেই দেখতে পাবে। তা ইন্ট্রুসিভ গুলোকে ভালোভাবে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এইখানে যেটা পাবে সেটা কোর্স গ্রেন রক, এবং বেসল্টের যে কোর্স গ্রেন ভ্যারাইটি সেটা কি, সেটা হলো গিয়ে গ্যাব্রো। তাহলে গ্যাব্রো পাবে লেয়ার 3 তে, নিচের লেয়ারটাতে। আর পাবে কিছু আল্ট্রামেফিক রক্স, যাদের মধ্যে সিলিকার প্রপোর্শনটা খুব কম, সিলিকার প্রপোর্শনটা এমনিতেই এই রকগুলোর মধ্যে কম, আল্ট্রামেফিক রকের মধ্যে সিলিকা 45 এর থেকে কম থাকে পার্সেন্টেজ। ঠিক আছে, তো সেইখানে তুমি এই ধরনের কিউমুলেট পাবে। কিউমুলেট মানে কি, একটা ম্যাগমা চেম্বার, তার ওপরে হালকা রকগুলো তৈরি হয়ে গেল, আর নিচে ডেন্স ক্রিস্টাল গুলো জমা পড়ে, এই জমা পড়ে যে রকটা তৈরি হয় একে বলে কিউমুলেট। তাই নিচের দিকে তুমি এই জমা পড়ে তৈরি হওয়া কিউমুলেটিক টেক্সচারওয়ালা আল্ট্রামেফিক রক, যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি গ্যাব্রো, এবং আরো বেশ কিছু রক আছে, তারা তৈরি হয়। ঠিক আছে, অবশ্য এদের মধ্যে সাবলেয়ারও আছে, লেয়ার 3 দুটো লেয়ার আছে, 3A 3B, ঠিক আছে, দুটো লেয়ার থাকবে। লেয়ার 2 এরও দুটো লেয়ার আছে, 2A 2B। ঠিক আছে, বিশেষ কিছু পার্থক্য তেমন কিছু নেই ডিসকাস করার মতো, আছে লেয়ারের নাম, সেগুলো আমি নোটস দেবো, একবার দেখবে। ঠিক আছে, মোদ্দা কথা যদি ওফিওলাইট তোমাদের পরীক্ষায় আসে, খুব হট টপিক প্রায়ই আসে, ওফিওলাইট সম্বন্ধে টিকা লেখো, আমি দিয়েছি নোটসে, দেখবে ওফিওলাইট সম্বন্ধে এই লেয়ার 3টে মেনশন করবে, এবং 3টে লেয়ারের কি কম্পোজিশন সেটা মেনশন করবে, 3টে লেয়ারের টেক্সচার কি সেটা মেনশন করবে, কারণ টেক্সচারাল ডিফারেন্স আছে। প্রথম লেয়ারটা আনকনসলিডেটেড সেডিমেন্ট, দ্বিতীয় লেয়ারটা বেসল্ট এবং তার ডাইক কমপ্লেক্স, তৃতীয় লেয়ারটা গ্যাব্রো এবং আল্ট্রামেফিক রক্স। এই যে লাস্টের লেয়ারটা, এখানে কোর্স গ্রেন টেক্সচার দেখতে পাবে, মাঝখানে যে লেয়ারটা বেসল্ট, সেখানে মোটেই তুমি কোনো গ্রেন সাইজ বুঝতে পারবে না, খুব ছোট অ্যাফিনিটিক রক একটা। ডাইক গুলো যারা, তারা ইন বিটুইন একটা কম্পোজিশনে থাকে, বেসল্ট এবং গ্যাব্রোর মাঝামাঝি একটা কম্পোজিশন, ডায়োরেটিক কম্পোজিশনে থাকে, সেখানে টেক্সচার বুঝতে পারা যেতে পারে। আর একদম যেটা উপরের লেয়ার সেটা তো সেডিমেন্ট। ঠিক আছে, তাহলে টেক্সচারাল এবং স্ট্রাকচারাল দুই রকমের ভেরিয়েশনই দেবে। তাহলে কন্টিনেন্টাল ক্রাস্টে এই করতে গিয়ে 3টে লেয়ার পেলাম, সরি ওশেনিক ক্রাস্টে 3টে লেয়ার পেলাম, কন্টিনেন্টাল ক্রাস্টে 2টো লেয়ার পেয়েছিলাম, যেটা আবার সবসময় থাকে না, শিয়াল সীমা কনরাড ডিসকন্টিনিউটি মাঝখানে বলে, সেটা আবার সবসময় আমরা দেখলাম থাকে না। এই যে 3A 3B, সরি 1 2 3 3টে লেয়ার, এদের মধ্যে কোনো ডিসকন্টিনিউটি অবশ্য নেই, কিন্তু এই লেয়ারগুলো যেখানে শেষ হলো সেখানে কন্টিনেন্টাল ক্রাস্ট বলো বা ওশেনিক ক্রাস্ট বলো, যাই বলো না কোনো, ক্রাস্টটাই শেষ হয়ে গেল। তার নিচে যে আমরা একটা ডিসকন্টিনিউটি সারফেস পাবো সেটাকে আমরা বলি মোহরভিসিক ডিসকন্টিনিউটি। সেটা পেরিয়ে গেলেই ম্যান্টেলে ঢুকবো। বুঝবো কেমন করে, ওশিয়ানিক কি বলে পি ওয়েভের যে ভেলোসিটি ছিল সেইটা 8 ক্রস করে যাবে। আমি বারবার বলেছিলাম ক্রাস্টের মধ্যে থাকাকালীন, ওশেনিক ক্রাস্টের মধ্যে থাকাকালীন পি ওয়েভের ভেলোসিটি 8 কিলোমিটার/সেকেন্ড ক্রস করবে না। যে মুহূর্তে ক্রস করলো, ইউ আর ক্রসিং দ্য মোহরভিসিক ডিসকন্টিনিউটি অ্যান্ড ইভেনচুয়ালি ইউ আর এন্টারিং ইনটু দ্য ম্যান্টেল, যেটা পরের দিন বলবো। ঠিক আছে, ওশেনিক ক্রাস্ট এবং কন্টিনেন্টাল ক্রাস্টের যে পার্থক্যগুলো সেগুলো অলরেডি বলেছি, তবু একবার একটু দেখে নিই, সামারাইজও হয়ে যাবে ক্লাসটা এরই সঙ্গে সঙ্গে। ঠিক আছে, দেখো কম্পোজিশন এবং ডেনসিটি 1001বার বলা হলো। ফেলসিক গ্রানুলারিটিক কম্পোজিশন হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, বা অ্যান্ডেসিটিক কম্পোজিশন আরেকটা আমরা বলি, আরেকটা রক আছে অ্যান্ডেসিটিক কম্পোজিশন বা গ্রানুলারিটিক কম্পোজিশনের রক, যার ডেনসিটি হলো গিয়ে কি 2.3 থেকে 2.85, মধ্যে কথা 3 থেকে কম নেবে গ্রাম পার সিসি। ঠিক আছে, ওশিয়ানিক ক্রাস্ট যেটা, তার 3 বা 3 থেকে বেশি। ঠিক আছে, 2.9 to 3 আমরা ধরছি, মানে 3 অ্যাপ্রোচ করবে বা গ্রেটার দেন 3ও হতে পারে। ঠিক আছে, তাহলে সেইটা হলো গিয়ে তোমার ওশিয়ানিক ক্রাস্টের ডেনসিটি এবং কম্পোজিশন। ওশিয়ানিক ক্রাস্টের কম্পোজিশন বেসল্টিক ম্যাফিক কম্পোজিশনের একটা মানে রক দিয়ে তৈরি, সেটা আমরা দেখলাম আগেই।
নেক্সট লেয়ারিং, কি কি লেয়ারের মধ্যে আছে? লেয়ার আছে তোমার কন্টিনেন্টাল ক্রাস্টে লেয়ার আছে দুটো। কন্টিনেন্টাল ক্রাস্টে আমার লেয়ার আছে দুটো, যেটাকে একটাকে আমরা বলছি শিয়াল, অন্যটাকে বলছি সীমা। সব জায়গায় প্রেজেন্ট নয়, যেখানে প্রেজেন্ট সেখানে তার মাঝখানে যে ডিসকন্টিনিউটি তার নাম কনরাড ডিসকন্টিনিউটি। এইদিকে ওশেনিক ক্রাস্টের লেয়ার আছে তিনটে, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। মাঝে সেইভাবে কোনো ডিসকন্টিনিউটি দেখতে পাওয়া যায় না। ওশেনিক ক্রাস্টকে আমরা যেখানে দেখতে পাই তাকে বলি ওফিওলাইট। সেই ওফিওলাইট সিকোয়েন্সে এই তিনটে লেয়ারকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট হলো গিয়ে থিকনেস। কার কত থিকনেস হতে পারে? থিকনেসের কথাও বলা হয়েছে। অ্যাভারেজ কন্টিনেন্টাল ক্রাস্টের থিকনেস আমরা নিয়েছি 35 to 40 কিলোমিটার। জায়গা বিশেষে এটা 90 কিলোমিটার পর্যন্ত ঠিক হয়ে যেতে পারে। কোন জায়গায়? মাউন্টেন রেঞ্জের নিচে, যেমন হিমালয়ের নিচে ক্রাস্টটা অনেকখানি ঠিক। ঠিক আছে, আদারওয়াইজ এর গড় থিকনেস আমরা নিচ্ছি 35 থেকে 40। তাহলে কন্টিনেন্টাল ক্রাস্টের নিচে মোহ কোথায় পাওয়া যাবে? 35 থেকে 40 কিলোমিটার নিচে। উল্টো দিকে ওশেনিক ক্রাস্টের গড় থিকনেস কত? 5 থেকে 10 কিলোমিটার। ঠিক আছে, ঠিক আছে, যাটার মধ্যে আবার তিনটে লেয়ার নিচে আছে, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। এই 5 থেকে 10 কিলোমিটার নিচে গেলে আমরা কোনটা পেয়ে যাবো? মোহটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে থিকনেসের ভেরিয়েশন আছে। এজ, এজে আমরা দেখলাম কি যে কন্টিনেন্টাল ক্রাস্টের যে এজ সেইটা তোমার 4 পর্যন্ত হতে পারে, 4 GA বা 4 BA যাই বলো না কেন, বিলিয়ন ইয়ার্স বা গিগা অ্যানাম যেরকম বলি, BA বিলিয়ন অ্যানাম। ঠিক আছে, বা বিলিয়ন ইয়ার যাই বলো না কেন, এর মানে হচ্ছে 10 to the power 9। ঠিক আছে, তাহলে 1 বিলিয়ন ইয়ার মানে হচ্ছে 10 to the power 9 ইয়ার। ঠিক আছে, আর মেগা যেটা আমরা মিলিয়ন ইয়ার বলি অনেক সময়, সেটা 10 to the power 6। এটা হচ্ছে কি? মেগা ইয়ার, মেগা অ্যানাম বা মেগা ইয়ার বলা হয়। ঠিক আছে, 10 to the power 6 ইয়ার্স। ঠিক আছে, তাহলে পৃথিবীতে কন্টিনেন্টাল ক্রাস্টই সবথেকে পুরনো রকগুলো কন্টিনেন্টাল ক্রাস্টেই পাওয়া যায়। যেমন সিংভূম আমরা পাচ্ছি, দ্যাট ইজ আ কন্টিনেন্টাল ক্রাস্টের টুকরো, বেঁচে আছে এখনো পর্যন্ত। তার বয়স প্রায় 4 থেকে 4.2 এরকম ধরনের তর্ক চলছে এখনো পর্যন্ত যে কত বয়স হতে পারে, বাট 4 বিলিয়ন ইয়ার্স পর্যন্ত কন্টিনেন্টাল ক্রাস্টের এজ আমরা পাচ্ছি। ওশেনিক ক্রাস্ট উল্টো দিকে একবার দেখো, কখনোই পাবো না, তার কারণ উইলসন সাইকেল 160 বা 180 মিলিয়ন ইয়ার্সের বেশি হতে পারে না। তার মধ্যে ওশেনিক ক্রাস্ট কোনো না কোনো একটা কন্টিনেন্টাল ক্রাস্ট বা অন্য কোনো একটা ওশেনিক ক্রাস্টের নিচে গিয়ে চাপা পড়ে মরে যাবে, তাহলে ডিস্ট্রাকশন হয়ে যাবে। ঠিক আছে, সাবডাকশনের জন্য এই ব্যাপারটা হচ্ছে, এর থেকে আমরা কিন্তু পাচ্ছি না। এখন আমরা প্রেজেন্ট ডেতে যে ওশেনিক ক্রাস্টটা দেখতে পাচ্ছি সেটা মোস্টলি 65 বিলিয়ন ইয়ার্সের আগের মধ্যেই তৈরি হয়েছে। তার থেকে পুরনো ওশেনিক ক্রাস্ট খুব একটা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে আমাদের এখনকার যে ওশেনিক ক্রাস্টটা তার বয়স 2 বিলিয়ন ইয়ার্স, ট্রু না ফলস লেখো এবং তার যুক্তি দাও, জাস্টিফাই করো, তাহলে তোমাকে কিন্তু এই ব্যাপারটা বলতে হবে উইলসন সাইকেলের জন্য এটা কখনোই সম্ভব নয়, এই কথাটা কখনোই জাস্টিফাইড নয়। ঠিক আছে, এটা ইনজাস্টিফাইড, আনজাস্টিফাইড কথাবার্তা। 2.6 হতেই পারে না বা 2 হতেই পারে না, 180 মিলিয়ন ইয়ার্সের বেশি কোনো কন্টিনেন্ট ওশেনিক ক্রাস্ট পসিবল নয়। সেটা আমরা দেখলাম উইলসন সাইকেল, তার নামটা মনে রেখো, প্রায়ই তোমাদেরকে আসতে পারে দেয়। নেক্সট টেকটনিক অ্যাক্টিভিটি। কন্টিনেন্টাল ক্রাস্টে মেজর টেকটনিক অ্যাক্টিভিটি হয়, মানে এই যে ফোল্ড হওয়া, কন্টিনেন্টাল ক্রাস্টের সঙ্গে কন্টিনেন্টাল ক্রাস্টের ধাক্কা খাবে, ফোল্ড হবে, ফল্ট হবে, এই যে অশান্তিটা চলবে, এটা কন্টিনেন্টাল ক্রাস্টে। ওশেনিক ক্রাস্ট কিন্তু শান্ত, স্টেবল। ওশেনিক ক্রাস্ট হচ্ছে কি অনেকখানি স্টেবল, ওশেনিক ক্রাস্টে এই সমস্ত অশান্তি হয় না। টেকটনিক অ্যাক্টিভিটি যদি দেখো, ওশেনিক ক্রাস্ট অনেকখানি স্টেবল এবং কন্টিনেন্টাল ক্রাস্ট কিন্তু বেশ খানিকটা আনস্টেবল। এই যে হিমালয় তৈরি হচ্ছে, নবীন ভঙ্গিল পর্বত, ইয়াং ফোল্ড মাউন্টেন বেল্ট, কখনো কন্টিনেন্টাল ক্রাস্টে, ওশেনিক ক্রাস্টে হয় না, অলওয়েজ কন্টিনেন্টাল ক্রাস্টে। তো দে আর স্পেসেস অফ, দে আর লোকেশন অফ অ্যাজিটেশন, সেখানে ঝামেলার জায়গা কন্টিনেন্টাল ক্রাস্টে। ওশেনিক ক্রাস্ট কাম এন্ড কোয়েট, ওসব ঝামেলার মধ্যে নেই। ইগনিয়াস অ্যাক্টিভিটি, ইগনিয়াস অ্যাক্টিভিটি দুই জায়গাতেই হয়, কন্টিনেন্টাল ক্রাস্টেও হয়, ওশেনিক ক্রাস্টেও হয়। কন্টিনেন্টাল ক্রাস্টে বললাম কোথায় হয়, সেটা হচ্ছে ভলকানিক আইল্যান্ডস, ভলকানিক আর্ক। ঠিক আছে, সেই জায়গায় ইগনিয়াস অ্যাক্টিভিটি হয় যেখানে কন্টিনেন্টাল ক্রাস্ট তৈরি হয়। উল্টো দিকে ওশেনিক ক্রাস্টে মিড ওশেনিক রিজে খুব বেশি করে ভলকানিজম হয়, যেখানে ওশেনিক ক্রাস্ট তৈরি হয়। ঠিক আছে, কি বলছো দেখি? আচ্ছা, কেউ কিছু বলুন। ঠিক আছে, ইগনিয়াস অ্যাক্টিভিটি। মোড অফ ফরমেশন কেমন করে তৈরি হয় সে তো জানাই যাচ্ছে। ওশেনিক ক্রাস্ট তৈরি হওয়ার জন্য, কন্টিনেন্টাল ক্রাস্ট তৈরি হওয়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে সাবডাকশন। যখন সাবডাকশনটা হবে, এই হলো কন্টিনেন্টাল ক্রাস্ট সিসি, আর এই হলো ওশেনিক ক্রাস্ট ওসি। এর ডেন্সিটি 3 এর থেকে বেশি হওয়ার জন্য নিচে চলে গেল, কন্টিনেন্টাল ক্রাস্টটা তার উপরে চেপে গেল, এটা তার ভেতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তখন কি হলো তোমার,
এইখানটাতে তৈরি হলো হিমালয়, বুঝতে পারছো? তাহলে এইখান দিয়ে বেরিয়ে আসবে ম্যাগমা, কন্টিনেন্টাল ক্রাস্টে দেবে ম্যাগমাটিক অ্যাক্টিভিটি, এইখানে ওশিয়ানিক ক্রাস্টটা ছিঁড়ে যাচ্ছে, দুজন দুদিকে চলে যাচ্ছে, এখান থেকে উঠে আসছে ম্যাগমা, যেটাকে আমরা বলছি মিড ওশিয়ানিক রিজ। ঠিক আছে, তাহলে মোড অফ ফরমেশন, ওশিয়ানিক ক্রাস্ট তৈরি হয় এইখানে মিড ওশিয়ানিক রিজে, কন্টিনেন্টাল ক্রাস্ট তৈরি হয় এইখানে, যেটার নাম হচ্ছে ভলক্যানিক আর্ক, ভলক্যানিক আর্ক, ARC, ভলক্যানিক আর্ক। বুঝতে পারলে? তাহলে এই হলো গিয়ে কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশিয়ানিক ক্রাস্টের মধ্যে পার্থক্য, কিছু সিমিলারিটিস, কিছু ডিসিমিলারিটিস, তিনটে লেয়ার ও দুটো লেয়ার, ওর এই ঘটনা সেই ঘটনা সবকিছু হলো। এই অবধি থাকবে। ক্রাস্টের একদম বেসমেন্ট হচ্ছে গিয়ে মোহ যেই পেরিয়ে গেলে দুটো ঘটনা ঘটে, এক হচ্ছে প্যাজিওক্লেস বলে যে মিনারেলটা সে গায়েব হয়ে যায়, সে আর থাকে না। ঠিক আছে, আমি অনেক জায়গায় মক ইন্টারভিউ নেওয়ার সময়, ইন্টারভিউর সময় জিজ্ঞেস করি যে কিভাবে আমরা বুঝবো জিওলজিক্যালি যে আমরা ম্যান্টেল পেরিয়ে, ক্রাস্ট পেরিয়ে ম্যান্টেলে ঢুকছি। মনে করো একটা তোমাকে হাইপোথেটিক্যাল লিফটের মধ্যে বসানো হলো, যে লিফটটা তোমার পৃথিবীর ক্রাস্ট থেকে শুরু করে কোর পর্যন্ত যাবে বলে তুমি বসেছো, তোমার হাতে কি আছে? একটা জিওলজিক্যাল হ্যামার, একটা পকেট লেন্স, এইটুকু তোমার ইকুইপমেন্ট আছে সঙ্গে, তুমি লিফটে বসে যাচ্ছ। তুমি মোহ পেরিয়ে গেলে কেমন করে বুঝবে? রকটাকে দেখে তুমি কেমন করে বুঝবে যে ইউ হ্যাভ এন্টার্ড দ্য ম্যান্টেল? তার ক্লুটা হচ্ছে গিয়ে কি, তুমি জানবে যে ম্যান্টেল পেরিয়ে গেলে, মোহ পেরিয়ে গেলে ম্যান্টেলে ঢুকলে প্যাজিওক্লেসটা ড্রামাটিক্যালি ডিসঅ্যাপিয়ার করে যাবে। প্যাজিওক্লেসটা ম্যান্টেল রকে মোটামুটি সম্ভব নয়, খুব একটা থাকে না। ঠিক আছে, তাই প্যাজিওক্লেস হঠাৎ করে গায়েব হয়ে যাবে এতখানি, যেখানে তোমার ক্রাস্টে প্যাজিওক্লেস হিউজ, বলতে গেলে প্যাজিওক্লেস মেন। ঠিক আছে, সেইখানে তোমার ম্যান্টেলে গিয়ে প্যাজিওক্লেসটা গায়েব হয়ে যাওয়া, এইটা হচ্ছে ট্রানজিশন আমাদেরকে জিওলজিক্যালি বোঝায়। আর জিওফিজিক্যালি আমাদেরকে দেখতে হবে পি ওয়েভের ভেলোসিটি, 8 ক্রস করলো, 8 কিলোমিটার পার সেকেন্ড ক্রস করলো, ইউ হ্যাভ এন্টার্ড দ্য ম্যান্টেল। ম্যান্টেল আমরা পরের দিনে করব, এই অবধি আজ থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে তো বলো। বলো সায়ন, বলো আরিফা, বলো যদি কোনো প্রশ্ন থাকে, আদারওয়াইজ আমরা বন্ধ করবো, এই অবধি থাকবে। না স্যার, ঠিক আছে। না স্যার, নেই কোনো প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমি নোটসটা দেবো, আরেকবার পড়ো, প্রশ্ন নিশ্চয়ই আসবে, তারপরে আবার পরে আবার ডিসকাস করা যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, লিভ করতে পারো, আমি এটাকে বন্ধ করি।